হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ আশা করি। একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা। তারপরেই আজকে ক্লাসটা শুরু করব। ওকে, ওয়েব অ্যাপে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো, ফেসবুকেও অনেকে জয়েন করেছো। কাইন্ডলি একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আমরা আজকে ক্লাসটা শুরু করব। ভিডিও দেখা যাচ্ছে না ওয়েব অ্যাপে? আমি তো দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে। আচ্ছা, ওয়েব অ্যাপে প্রবলেম দেওয়ার কারণেই ক্লাসটা শুরু হতে 1 মিনিট লেট হলো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে সব কিছু ঠিক আছে, রাইট? আচ্ছা, ওয়েব অ্যাপে ভিডিও নেই বলতেছো, আমি একটু আরেকবার রিচেক করি ওয়েব অ্যাপটা। আমাকে একটু জানাও যে এখন ভিডিও ক্লিয়ার কিনা, যারা যারা জয়েন করেছো ওয়েব অ্যাপে। ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, নাইস, ক্লিয়ার। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার অনেক দিন পর তোমাদের সবার সাথে দেখা। সো লাস্ট আমরা আইসিটি চ্যাপ্টার 4 পড়েছিলাম, আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 5 পড়বো, রাইট? সো চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা। সো অধ্যায়টা খুব সুন্দর করে আমরা শেষ করব, ঠিক আছে? সো ওয়েব অ্যাপে যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা। এখন ওয়েব অ্যাপে সমস্যা দেওয়ার কারণেই আমরা হচ্ছে 1 মিনিট লেট হলো ক্লাসটা শুরু করতে। ঠিক আছে, এভরিথিং ক্লিয়ার? সো আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে কাজ শক্তি এবং ক্ষমতা। আমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এখান থেকে আমাদের একটা সৃজনশীল আসবেই, যেই বোর্ডেই তুমি পরীক্ষা দাও। অ্যান্ড খুবই সহজ আসলে সৃজনশীলটা উত্তর করা। সো যদি তুমি খুব সুন্দর করে সবগুলো কনসেপ্ট পড়ো, তাহলে আশা করা যায় তুমি খুব সুন্দর করেই, খুব ভালোভাবেই তোমার এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নটা আসবে সেটা উত্তর করতে পারবা। ওকে, সো অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা জানো যে আশা করি এই অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এই অধ্যায়ের উপর আমাদের টোটাল ক্লাস হবে 2টা। ওকে, সো আজকে 1 নাম্বার ক্লাস, আরেকটা ক্লাস হবে হচ্ছে আগামী 26 তারিখ। সো 2টা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা একদম কমপ্লিটলি তোমাদের শেষ হবে যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? সো আমি তোমাদের ক্লাসের শুরুতে একটু কথা বলবো, কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে আইসিটি হয়তো আমার ক্লাস করেছো, বাট ফিজিক্স হয়তো অনেকে আজকে নতুন, বা অনেকে হয়তো আগে থেকেও করছো, আমার চ্যানেলে করছো বা এফআরবির আর্কাইভে করছো। সো তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে বিশ্বাস রেখে ক্লাসটা করো, কারণ তোমাদের ক্লাসটা করতে হবে। ক্লাসটা করে নিজে একটু প্র্যাকটিস করতে হবে। দেখো, একটা জিনিস তোমাদের জায়গায় থাকলে আমিও দ্বিমত পোষণ করতাম, যে আমি মনে করো তোমার জায়গায় স্টুডেন্ট, হ্যাঁ, তুমি আমার জায়গায় টিচার। সো আমি কিন্তু পার্সোনালি তোমার জায়গা থেকে চাইতাম না অপূর্ব দাদা মাসুর ভাইয়ের জায়গায় আমি ক্লাসটা নিই, এটা আমি চাইতাম না আসলে। সো তোমাদেরও আসলে কোনো দোষ নাই। সো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার তরফ থেকে ম্যাক্সিমামটা দেওয়ার ট্রাই করব। ভাইয়াদের অনেক এক্সপিরিয়েন্স, তাই না? সো আমি আমার চেষ্টা থাকবে যে অনেক বেশি ইফোর্টটা যেন আমি দিতে পারি, ঠিক আছে? সো বিশ্বাস করবা কিনা জানি না, এই ক্লাসটার কন্টেন্ট গুছানোর জন্য আমি বিগত 3-4 দিন যাবত অধ্যায়টা পড়তেছি। ওকে, সো খুবই সুন্দর করে প্রিসাইজভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমাদের জাস্ট আমার উপর বিশ্বাসটা রাখতে হবে অ্যান্ড ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? আমি আমার দিক থেকে চেষ্টা করব তোমাদের জন্য বিন্দু মাত্র কোনো কমতি না থাকে, এবং এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসবে প্রত্যেকটা অধ্যায় যেন তোমরা পারফেক্টলি উত্তর করতে পারো, ঠিক আছে? তো জাস্ট বিশ্বাস রেখে ক্লাসটা করতে হবে। বলো সবাই রেডি কিনা ক্লাসটা শুরু করার জন্য? অলরেডি আমাদের 5 মিনিট হয়ে গেছে। বলো সবাই রেডি ক্লাসটা শুরু করার জন্য? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ওইভাবে সবাই রেডি, ফেসবুকেও আমি দেখতে পাচ্ছি সবাই রেডি। ঠিক আছে, ওকে, নাইস। তাইলে আমরা শুরু করি, হ্যাঁ? সো প্রথমেই আমরা একটু দেখে নিই এই অধ্যায়ে আসলে টপিক কি কি আছে, তাইলে আমাদের একটা ওভারভিউ হয়ে যাবে যে অধ্যায়ে কোন কোন টপিকের থেকে প্রশ্ন আসে, কোন থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? সো এখানে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যেই জিনিসটা আছে এই অধ্যায়ে সেটা হচ্ছে ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এটা মূলত কাজের বেসিক কনসেপ্ট, ঠিক আছে? সো এই টাইপটা একটা আছে, তারপরে আছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক তলে কৃত কাজ। এই দুটা মূলত কাজের বেসিক টাইপ, অর্থাৎ কাজের যে ডেফিনেশন, ওয়ার্কের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকেই মূলত এই দুইটা টাইপ চলে আসে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে অধ্যায়ের, সেটা হচ্ছে ভার কেন্দ্র বা ভর কেন্দ্রের সরণ। এখন ভার কেন্দ্র ভর কেন্দ্র ডিফারেন্স কি, এগুলো আমরা পরে পড়বো। সো এই টাইপটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, বিভব শক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তির নিত্যতা এবং আনততলে কৃত কাজ, এবং লাস্টে ক্ষমতা এবং কর্মদক্ষতা। তোমরা যদি একটু অ্যানালাইসিস করো বিগত সালের বোর্ড প্রশ্নগুলা, তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমাদের এই কুয়া চৌবাচ্চার ম্যাথ থেকে। তার মানে এই ভার কেন্দ্রের সরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই কুয়া থেকে পানি উত্তোলন, এই টাইপটা। এটাকে আমি 3 স্টার দেবো, সৃজনশীলের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে অর্ধেক ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এটা থেকে একটু কম, তাই 2টা স্টার।
এর পরবর্তীতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই যে শক্তির নিত্যতা, আনততলের কৃতকাজ, এগুলো মূলত মিক্স করে ম্যাথ দেয়। যে যান্ত্রিক শক্তির নিত্যতা এগুলো মূলত অন্য একটা ম্যাথের সাথে মিক্স করে দেয়। সো এই দুইটা টাইপ হচ্ছে দ্বিতীয় প্রায়োরিটি আমাদের এই অধ্যায়ে। সো সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন টাইপটা থেকে বুঝছো? কুয়া চৌবাচ্চার ম্যাথ থেকে, তারপর আনততল এবং স্প্রিং থেকে মোটামুটি এখান থেকে অর্ধেক আসে এবং এই দুইটা মিলে আরো অর্ধেক প্রশ্ন আসে। সো এখান থেকেই মূলত প্রত্যেকটা সৃজনশীলের মানে পুরো অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এখন আজকের ক্লাসে আমাদের টার্গেটটা কতটুকু, আগে টার্গেটটা সেট করি। সো আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে এই জিনিসগুলা, অর্থাৎ আমাদের বলের বেসিক থেকে ভারকেন্দ্রের সরণ থেকে শুরু করে এই পর্যন্ত পড়বো উপর থেকে। ঠিক আছে, সরল দোলকের কৃতকাজটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, স্প্রিং এর কৃতকাজগুলো নেক্সট ক্লাসে পড়বো, আনততলের কৃতকাজগুলো নেক্সট ক্লাসে পড়বো, এবং এই ক্ষমতা কর্মদক্ষতা এগুলো আমরা আজকের ক্লাসে পড়বো, কারণ আমাদের কুয়া চৌবাচ্চার ম্যাথ করতে হলে আমাদের এই টাইপটা লাগবে। সো বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। সে হচ্ছে আমাদের পুরো ক্লাসের প্ল্যান, অ্যান্ড এই পুরো অধ্যায়ে আমরা কি কি পড়বো সেই জিনিসটা। সো আশা করি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টাইপ তোমাদের একদম পারফেক্টলি শেষ হয়ে যাবে যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ঠিক আছে, তাইলে চলো শুরু করতে পারি কিনা আমরা, বলো শুরু করব? সবাই রেডি? শুরু করব? বুঝছো কি কি পড়তে হবে অধ্যায়ে? বুঝছো? ঠিক আছে, আশা করি সবাই বুঝে গেছো। অ্যান্ড প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ডেফিনেশন, অনেকের জানি ক খতে সমস্যা হয়, সবগুলা যেন মনের মধ্যে গেঁথে যায়, এটাই আমার চেষ্টা থাকবে। আইসিটি ক্লাসেও এই জিনিসটা চেষ্টা করি, ফিজিক্সের ক্লাসেও এই জিনিসটা চেষ্টা থাকবে যেন সবগুলা জিনিস তোমাদের মনের মধ্যে গেঁথে যায়। ঠিক আছে, সো আমরা শুরু করবো হচ্ছে বলের ডেফিনেশন থেকে। এখন কাজের ডেফিনেশন থেকে। সো কাজ বলতে আসলে কি বোঝায়? সো তোমরা সবাই মোটামুটি জানো যে বল এবং বলের দিকে সরণের গুণফলকে আমরা কাজ বলি। মেইনলি কাজের ডেফিনেশন তো তোমরা এটা দেখতেই পাচ্ছ যে বল এবং বলের দিকে সরণের গুণফলকে আমরা কাজ বলি। মূলত বল এবং সরণ দুটো যখন একই দিকে আমি কম্পোনেন্টটা নিব, ওই একই দিকের গুণফলকে আমরা কাজ বলি। অন্য একটা ডেফিনেশন কি? দুইটা ডেফিনেশন আমরা দেখব। অন্য একটা ডেফিনেশন হচ্ছে কাজ হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে শক্তির পরিবর্তন ঘটায়। অর্থাৎ এখানে মনে করো একটা বস্তু আছে, এর ভিতরে মনে করো একটা এনার্জি আছে, এই পরিমাণ এনার্জি আছে মনে করো। ঠিক আছে, আমরা পরিমাপ করলাম না, মনে করি এই পরিমাণ এনার্জি আছে। আমি যদি এই বস্তুর উপর কোনো কাজ করি, আমি এই বস্তুর উপর কোনো কাজ করলাম, ডাব্লিউ পরিমাণ কাজ করলাম, কে করলাম? আমি করলাম, বাইরের মানুষ, আমি এক্সটার্নাল মানুষ, এই কারণে এই কাজটাকে বলা হয় এক্সটার্নাল কাজ। ঠিক আছে, বাইরের মানুষ কাজ করছে বা এর উপর এই ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে। এই কাজ করার মানে হচ্ছে এই বস্তুটার মধ্যে যতটুকু এনার্জি আছে, এটা হোক বিভব শক্তি, গতিশক্তি, এটা পরের ব্যাপার, আমরা পরে দেখবো, দ্বিতীয় ক্লাসে দেখবো এই জিনিসগুলা। মোট কথা আমি যদি কাজ করি একটা বস্তুর মধ্যে শক্তির পরিবর্তন ঘটবে। ঠিক আছে, একটা বস্তুর মধ্যে শক্তির পরিবর্তন ঘটবে, তার মানে আমি যদি কাজ করি এই বস্তুটার মধ্যে কি ঘটবে, তার যে শক্তিটা আছে এটা পরিবর্তিত হবে। তার মানে এটা বাড়তে পারে, কমতে পারে, এটা আমরা পরে দেখব। ঠিক আছে, এখন কাজের ফর্মাল ডেফিনেশনটা কি এটা একটু দেখি প্রথমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেফিনেশনটা, এটা যদিও লাগবে না, এটা মোটামুটি সবাই জানো যে বল এবং বলের দিকে সরণের গুণফলকে আমরা কাজ বলি। আমরা আস্তে আস্তে আসতেছি, প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসের সাথে সাথে আমার সাথে আগাও। ওকে, সো কাজ বলতে কি বোঝায়? মনে করো এখানে একটা বস্তু আছে, আমি এই বস্তুটাকে তিনটা কপি করে, এখানে আরেকটা কপি, আরেকটা কপি এই জায়গাতে। ঠিক আছে, ওকে, সো কাজ বলতে আমাদের কি বোঝায়? বল ইন্টু বলের দিকে সরণের গুণফল। দেখো একটা জিনিস খেয়াল করো, এখন মনে করো যে আমাদের একটা বল এই বস্তুর উপর আমি এই দিকে বরাবর প্রয়োগ করছি, এটা কি আমাদের বল, একটা বল আমি এই দিক বরাবর প্রয়োগ করছি। এখন আমাদের কমন সেন্স বলে যেহেতু বলটা এই দিকে প্রয়োগ করছি, বস্তুটা সরণটাও এই দিকে করবে, তাই না? আমাদের কমন সেন্স তো এটাই বলে যে যেহেতু আমি বলটা এই দিকে প্রয়োগ করছি, সরণটাও এই দিকেই ঘটবে। সো এই দিকে যদি বস্তুটার সরণ ঘটে, এই দিকে যদি বস্তুটার সরণ ঘটে, ধরলাম এই দিকে বস্তুটার সরণ ঘটলো এস পরিমাণ, তার মানে বল যেদিকে প্রয়োগ করছি সরণও একই দিকে। আর আমাদের কাজের ডেফিনেশন অনুযায়ী বল এবং সরণ দুটো যখন একই দিকে কাজ করে তখন তাদের গুণফলকে আমরা বলি কৃতকাজ। তার মানে একই দিকে কাজ করতেছে, ইয়েস, বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, তাহলে এদের যে গুণফলটা, এই গুণফলটাকে আমরা বলবো হচ্ছে কৃতকাজ। একদম সহজ সাদা সাপটা নিয়মে আমরা এই জিনিসটা করতে পারলাম। তার মানে কৃতকাজ বলতেই বোঝায় বল এবং বলের দিকে সরণ যতটুকু তাদের গুণফল। ঠিক আছে, বল এবং বলের দিকে সরণ যতটুকু তাদের গুণফলটাই হচ্ছে আমাদের কৃতকাজ। ওকে, এখন সামহাও তোমার যদি বলটা একটা ভিন্ন দিকে কাজ করে, মনে করো বল এই দিকে, বলটা মনে করো এই দিকে, আর তোমার যে সরণটা আছে এই সরণটা মনে করো এই দিকে। ঠিক আছে, আমি একটু কালারগুলো চেঞ্জ করে দিই যেন দুইটার মধ্যে ম্যাচ থাকে।
সো বল মনে করো এইটা, সো বলটা এইদিকে এবং সরণটা আমাদের এইদিকে, দুইটার মধ্যবর্তী কোণটা মনে করো থিটা। এখন আমি তোমাকে বললাম যে এই জায়গাতে কৃত কাজ আমি কিভাবে বের করব। প্রথম কথা, বল এবং সরণেরা কি একই দিকে কাজ করতেছে? উত্তর হচ্ছে না। কাজ করতেছে? করতেছে না। তাইলে যেহেতু একই দিকে কাজ করতেছে না, আমি কি বলতে পারবো বল এবং সরণের গুণফলটাই কৃত কাজ? এটা বলতে পারবো? পারবো? পারবো বলো তো? পারবো না, কারণ বল এবং সরণ তারা একই দিকে কাজ করতেছে না। তার মানে আমি বলতে পারবো না বল আর সরণের মানের গুণফলটাই কৃত কাজ, এটা বলতে পারবো না। তার মানে কৃত কাজ তখনই আমরা ক্যালকুলেট করব যখন দুইটা জিনিস একই দিকে কাজ করতেছে, বল এবং বলের দিকে সরণ, অথবা সরণ এবং সরণের দিকে বল, যেটাই বলো না কেন, মেইনলি এই যে দুইটা রাশি বল এবং সরণ তারা একই দিকে করা লাগবে। তাইলে একটা জিনিস তুমি ভেক্টরের উপাংশ থেকে একটা জিনিস জানো, যে আমরা যদি এই যে সরণটা আছে, এই সরণটার দিকে আমি যদি বলের উপাংশটা নেই, দেখো এই বলের এই দিকের উপাংশটা যদি নেই, দেখো আমরা ভেক্টরে এরকম জিনিস পড়ছি না বলতো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আমি চাইলাম এর দিকে বি এর কতটুকু অংশ কাজ করবে। দেখো এর দিকে বি এর কতটুকু অংশ কাজ করবে, তার মানে এই বি এর এই দিকের উপাংশটা চাচ্ছি। সো যেই দিকে উপাংশটা চাচ্ছি ওই দিকের উপাংশের মানটা কি হয় বলতো? cos থিটা হয়, তাই না? তার মানে এই দিকে বি এর কতটুকু অংশ কাজ করবে? বি cos থিটা। এটা তোমরা সবাই জানো, বেসিক জিনিস ভেক্টরের, রাইট? তার মানে এই বিটা তো এইদিকে কাজ করতেছে, বাট এই দিকে যে বিটা কাজ করতেছে তার আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, যে এটার কিছু অংশ এইদিকে কাজ করতেছে, কিছু অংশ এইদিকে কাজ করতেছে, যে কারণে এই দুইটার লব্ধি বরাবর বিটা যাচ্ছে। তার মানে এই বি এর এই দিকের অংশটা হচ্ছে বি cos থিটা। তাইলে আমরা সিমিলার ভাবে এই জায়গাতে এই এফ এর এই দিকের উপাংশটা কি বলতে পারবো বলতো? এফ এর এই দিকের উপাংশটাকে বলতে পারবো এফ cos থিটা। এখন আমাকে বলো এই এফ cos থিটা এবং এস তারা কি একই দিকে আছে কিনা বলো? বলো এই এফ cos থিটা এবং এস তারা কি একই দিকে আছে কিনা? আছে, তারা একই দিকে আছে, কারণ এই এফ এর cos থিটা তো এই দিক বরাবর কাজ করতেছে। এই এফ এর cos থিটা মানে এফ এর উপাংশটা এটা এস এর দিক বরাবরই কাজ করতেছে, আমরা এস এর দিকেই উপাংশটা নিছি, এস এর দিকে আমরা উপাংশটা নিছি। তার মানে এখন যেহেতু একদিকেই কাজ করতেছে তাদের গুণফলটাকে আমরা বলতে পারবো কৃত কাজ। ঠিক আছে, সো আমরা এখন কৃত কাজকে এইভাবে বলতে পারবো যে আমার যে সরণ এবং এই সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ সেটা কত বলতো? এফ cos থিটা। এটাকে বলতে পারবো আমরা কৃত কাজ। এটাকে একটু আদর করে কিউট করে ডাকা যায়, জানো তো? যখন দুইটা ভেক্টর এ এবং বি তাদের ডট প্রোডাক্ট করো তখন হয় এ বি cos থিটা। সো আমরা আদর করে এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস এই জিনিসটা লিখতে পারবো। বলো পারছি? অবশ্যই লিখতে পারবো। তার মানে এই জায়গাতে আমরা একটা জিনিস দেখলাম, যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ না করে তাহলে তাদের ডট গুণটা হয় আমাদের কৃত কাজ। এখন এই ডট গুণটা আসলে কি বোঝাতে চায়, এই জিনিসটা তোমরা যখন ডট গুণন পড়ছো আশা করি জিনিসটা জানো, যে ডট গুণন আসলে এটাই দেয় তোমাকে যে দুইটা ভেক্টরের একই দিকের গুণফলের মান। তার মানে দুইটা ভেক্টরের একই দিকের গুণফলের মান যেহেতু ডট গুণন দেয়, আমাদের কৃত কাজও কিন্তু সেটাই, যে দুইটা ভেক্টরের মানে কাজ বলতেই বোঝায় বল এবং সরণের একই দিকের গুণফলের মান। তার মানে ডট প্রোডাক্টই আমাদের সেই জিনিসটা দিচ্ছে। ঠিক আছে, সো আমরা এই জায়গাতে এই এফ ডট এস এটা দিয়েই মূলত কৃত কাজটাকে বলতে পারবো, রাইট? আমি যদি একটু ভিন্নভাবে দেখাই সেম জিনিসটা, তুমি চাইলে এই বলের দিকে সরণের উপাংশ নিতে পারতা, এটা একই জিনিস আসলে, ঘুরে ফিরে একই জিনিস। দেখো এইদিকে এস কাজ করতেছে, এইদিকে এফ কাজ করতেছে, এটা মনে করো থিটা। তুমি যদি এস এর উপাংশটা এফ বরাবর নাও তাহলে এই এস এর এতটুকু উপাংশের ভ্যালু কত হবে বলো তো? এস cos থিটা, তাই না? এস cos থিটা হবে। তাহলে এখন যেহেতু আবার দুইটা একই দিকে কাজ করতে তাদের গুণফলটাকে তুমি বলতে পারবা কৃত কাজ। তার মানে এখন তুমি বলতে পারবা এফ ইন্টু এস cos থিটা, এটাই আমার কৃত কাজ। আলটিমেটলি একই জিনিস আসতেছে যে এফ ডট এস, রাইট? যেহেতু ডট প্রোডাক্ট দুইটা ভেক্টর রাশির মধ্যে হয় তাই আমরা একটা ভেক্টর সাইন এখানে দিয়ে দিই। তাইলে আমাকে বলো কাজ সমান আলটিমেটলি আমরা কি পাচ্ছি? কৃত কাজ সমান আলটিমেটলি আমরা কি পাচ্ছি? দুইটা ভেক্টর বল এবং সরণ যেই দিকে কাজ করুক না কেন আমরা কৃত কাজ সমান যে জিনিসটা পাচ্ছি সেটা হলো এফ ডট এস, রাইট? এই জিনিসটা পাচ্ছি না কৃত কাজ সমান? কৃত কাজ সমান আমরা আলটিমেটলি পাচ্ছি হলো এফ ডট এস। বলো এতটুকু ক্লিয়ার কিনা? তার মানে বল এবং সরণ তাদের ডট গুণনকে বলি আমরা কৃত কাজ। বলো সবাই ক্লিয়ার? এটা খুবই বেসিক প্রশ্ন, এটা আসলে তোমাদের খুবই বেসিক পড়াশোনা, এখানে আসলে কিছু পড়াই নেই। এটা তোমরা সবাই জানো, এটা তোমরা সবাই জানো, যারা একাডেমিক থেকে পড়তে হয় তোমরা সবাই জানো এই জিনিসটা। তাই কমেন্ট পড়েন না ইমন, এই তো পড়ছি।
বলো সবাই এই যে বেসিক জিনিসটা ক্লিয়ার না? তার মানে বল এবং সরণের ডট প্রোডাক্টকে আমরা বলি কৃতকাজ। ঠিক আছে, বল এবং সরণের ডট প্রোডাক্টে বলি আমরা কৃতকাজ। এখন পড়াশোনা এখন থেকে শুরু হবে। ঠিক আছে, এখন থেকে পড়াশোনাটা শুরু হবে। ঠিক আছে, মনোযোগ দাও, এখন থেকে পড়াশোনাটা শুরু হবে। সো আমাদের বল এবং সরণের ডট প্রোডাক্টকে বলি আমরা কৃতকাজ। ওকে, এখন এইটার মাত্রা কি এবং একক কি, এই জিনিসগুলো আমাদের লাগবে বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি। অনেক ধরনের একক আছে। তার মানে মাত্রাটা কি, আগে মাত্রাটা দেখি। দেখো বল, বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2। দেখো বল মানে তো m এ না, তাই না? সো m এর মাত্রা কি m, আর ত্বরণের মাত্রা কি l t ইনভার্স 2। তার মানে ml t ইনভার্স 2 এটা হচ্ছে বলের মাত্রা। এটার সাথে আরেকটা সরণ গুণ হচ্ছে, তার মানে ml স্কয়ার t ইনভার্স 2। তার মানে কাজের মাত্রাটা কি বলতো? ml স্কয়ার t ইনভার্স 2, রাইট? এখন মাত্রা আসলে সবাই আমরা পারবো, পেঁচাই হচ্ছে এককটা। এখন অনেক ধরনের একক আছে, একটু সুন্দর করে খেয়াল করো, অনেক ধরনের একক আছে। প্রথম কথা, বল ইনটু সরণ। বলের একক কি বলতো? নিউটন। সরণের একক কি? মিটার। তার মানে এই জায়গাতে আমরা একটা একক লিখতে পারবো নিউটন মিটার। নিউটন মিটার, বুঝছো? বলের একক নিউটন, সরণের একক মিটার, তার মানে আমরা লিখতে পারবো নিউটন মিটার। এখন এই নিউটনকে আবার ভাঙানো যায়, তোমরা জানো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার আকারে ভাঙাইতে পারি। সো এটাকে আবার এইরকম লেখা যায় যে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, যেটা আমরা মাত্রার ক্ষেত্রে দেখছি, রাইট? এই নিউটন মিটার বা এই যে এসআই এককটা, এটাকে আদর করে একটা নামে ডাকা হয়। আদর করে অনেকে ডাকে না এক একজন, সো এটাকে আদর করে ডাকা হয় হচ্ছে জুল নামে। ঠিক আছে, তার মানে এই জুলটা কি বলতো? কাজের এসআই একক। কাজের এসআই একক, তার মানে এটা কোন একক বলতো? এটা হচ্ছে কাজের এসআই একক, স্ট্যান্ডার্ড যেটা। ওকে, সবাই বুঝে গেছে এতটুকু? এখন আরো একক আছে এটার। এটার একটা গুরুত্বপূর্ণ একক হচ্ছে, দেখো আমরা যেরকম নিউটন মিটার লিখছি, নিউটন মিটার এটা এক ধরনের একক লিখছি। আরেকটা একক আছে, সেটা হচ্ছে কেজি মিটার। দেখো এটার মধ্যে ডিফারেন্সটা কি? নিউটন মিটার আর কেজি মিটারের মধ্যে ডিফারেন্সটা কি? এইটাকে বলা হয় হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। এটার নাম কি? এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা কিন্তু আসে পরীক্ষায়। অভিকর্ষীয় একক কেজি মিটার। এটার মানেটা কি? এটা কনভার্ট করে একটু পরে বুঝবো। ঠিক আছে, মেইনলি তোমার কাছে যদি একটা বস্তু থাকে m কেজি ভরের, এটার উপর একটা বল প্রয়োগ হবে, রাইট? কতটুকু বল? mg পরিমাণ বল প্রয়োগ হবে। তার মানে এই mgটাকে আমরা কি নিউটন বলতেছিলাম না? বলটাকে তো নিউটন বলি, রাইট? তার মানে এই যে কেজি মিটার, এই কেজিটা দিয়ে মূলত একটা বলকে রিপ্রেজেন্ট করে, বাট এটা কিন্তু এসআই এককে নাই। এটাকে 9.8 দিয়ে গুণ করলে যে ওজনটা পাবো, সেটা আমার এসআই একক, বা সেটা আমার বল, বা সেটা আমার নিউটন। তার মানে কেজি মিটার এটা কিন্তু এসআই একক না। এটাকে যখন আমরা 9.8 দিয়ে গুণ দিব, তখন আমরা পাবো নিউটন মিটার বা ওজন মিটার, সেটাই আমার এসআই একক হবে। ঠিক আছে, সো এটা আমরা একটু পরে কনভার্সনটা দেখতেছি। আরেকটা একক আছে যেটা হচ্ছে সিজিএস এককে, সেটা হচ্ছে আমাদের আর্জ, ইআরজি। সো আমরা এখন কনভার্সনটা একটু দেখবো, যেটা আমাদের দরকার লাগে। ওকে, ঠিক আছে, সো আমরা একটু কনভার্সনটা আগে দেখে নিই। এই কনভার্সনগুলো লাগবে, এই স্লাইডটা কিন্তু তোমাদের ফিজিক্সের সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, মানে ফিজিক্সের সকল কনভার্সনে তোমাদের এই জিনিসগুলো লাগে। সো একটু মনোযোগ দাও। মেইনলি আমরা যখন মিটারকে সেন্টিমিটারে নিই, কি করি বলতো? এটা জাস্ট তোমাদের র্যান্ডমলি লিখে দিচ্ছি যেন তোমাদের সব জায়গায় কাজে লাগে। মিটারকে যখন সেন্টিমিটারে নিই, আমরা কি করি বলতো? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাইলে আমি যদি 1 সেন্টিমিটার সমান মিটার কনভার্ট করতে চাই, কি করবো বলতো? 100 দিয়ে ভাগ করব, তাই না? 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করবো, তাহলে মিটারটা পেয়ে যাব। এখন আমি তোমার কাছে বললাম যে তোমার কাছে একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলটা হচ্ছে x সেন্টিমিটার স্কয়ার। এটাকে তুমি কনভার্ট করতে চাও মিটার স্কয়ারে। সবসময় এভাবে খেয়াল রাখবা, সেন্টিমিটারকে মিটার স্কয়ারে নিলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। সেন্টিমিটারকে মিটারে নিলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিলে 100 স্কয়ার দিয়ে ভাগ করবা। তার মানে এটাকে ভাগ করতে হবে 100 স্কয়ার দিয়ে, তাইলে তুমি পেয়ে যাবে হচ্ছে মিটার স্কয়ার। অনেকে আসলে এটাকে একটা গুণক হিসেবে মুখস্থ করে ফেলো, যে 10 টু দি পাওয়ার 10 স্কয়ার ইন্টু 10 স্কয়ার, মানে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার -4 দিয়ে গুণ করো। বাট এইভাবে মনে রাখলে আসলে ওই এককগুলা তোমার বা যেটা দিয়ে গুণ করতেছো ওটা মনে রাখা লাগে না। সো এটা খুব সুন্দর করে মনে রাখবা। বা তোমার কাছে যদি এরকম থাকে যে x সেন্টিমিটার কিউব বা x মিলিমিটার কিউব, দেখো আয়তন, এটাকে আমি মিটার কিউবে নিতে চাই। 1 মিলিমিটারকে যদি মিটারে নাও, 1000 দিয়ে ভাগ করো,
তার মানে x মিলিমিটার কিউব, এটাকে যদি মিটার কিউবে নিতে চাও কত দিয়ে ভাগ করবো বলো তো? 1000 কিউব দিয়ে। সো তোমার ওই গুণকগুলো আর কিন্তু মনে রাখা লাগতেছে না। সো এটা একটু মনে রাখবে, এটা ফিজিক্সের সব জায়গায় কাজে লাগবে আসলে। বুঝছো সবাই? বুঝতে পারছো? কনভার্সনটা একটু মনে রাখবা, ফিজিক্সের সব জায়গায় তোমার কাজে লাগবে। ঠিক আছে, এখন আসি আমাদের যে আর্জ মিটার যে এককটা। তার মানে আমি বললাম তোমাকে একটা জায়গায় কাজের একক হচ্ছে বা কাজের মান হচ্ছে 18 কেজি মিটার। দেখো এটা কিন্তু কাজের একক, কিন্তু এটা কিন্তু এসআই নাই বা জুলে নাই। এটা তখনই জুলে কনভার্ট হবে যখন এই কেজিটাকে আমরা নিউটনে নিয়ে যাব। অর্থাৎ এই ভরটা যেটা কেজিতে আছে এটাকে 9.8 দিয়ে গুণ করে ওজনটা আমরা ক্যালকুলেট করব। সো এই নিউটন মিটারটা আমাদের হবে জুল, রাইট? তার মানে এটা জুলে যদি কনভার্ট করতে হয় কি করব বলো তো? এটাকে আমরা 9.8 দিয়ে গুণ করলে উত্তরটা আসবে জুলে বা নিউটন মিটারে, যেটাই বলো না কেন। সো এই এককটা বুঝছো, যেটা অভিকর্ষীয় একক। এককটা বুঝছো বলো তো সবাই? এই অভিকর্ষীয় এককটা বুঝছো? অভিকর্ষীয় এককটা বুঝছো? এটা কিন্তু এমসিকিউ আসে তোমাদের, ঠিক আছে? বলো ক্লিয়ার? এতটুকু এতটুকু সবাই ক্লিয়ার? দেখো আমি যদি তোমাদেরকে এরকম বলি যে 18 কেজি, হ্যাঁ, কোনো বস্তুর ওজন, আমি বললাম ওজন ওজন 18 কেজি ওয়েট, ঠিক আছে? এটা কি নিউটনে দেয়া আছে বলো তো? এটা কি নিউটনে দেয়া আছে? এটা কিন্তু নিউটনে নাই, কেজি ওয়েট আকারে দেওয়া। তার মানে 18 কেজি বস্তু যে পরিমাণ বল অনুভব করে সেটা হচ্ছে এটা। বাট এটা কিন্তু বল এককে নাই, নিউটন এককে নাই। সো তুমি এটাকে যদি নিউটন এককে নিতে চাও কি করতে হতো বলো তো? 9.8 দিয়ে গুণ করতে হতো। তার মানে তুমি এটাকে 9.8 দিয়ে গুণ করলেই তুমি আসলে অ্যাকচুয়াল ওজনটা পাবা নিউটন এককে। ঠিক এটাও সেম, কেজি মিটার এককে আছে, বাট কেজিটা তো বলের একক না। এটাকে 9.8 দিয়ে গুণ করলে তুমি আসলে বলের এককটা পাবা। ঠিক আছে, বলো এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে আমরা সিজিএস এককটা দেখবো, মানে আর্চ কি জিনিস এই জিনিসটা দেখবো। বলো এতটুকু সবাই ক্লিয়ার বলো তো? নিউটন মিটার যাদের যাদের সমস্যা ছিল একদম পারফেক্টলি ক্লিয়ার হলে একটা করে সি লিখো। সবাই যদি একদম পারফেক্টলি ক্লিয়ার হয় একটা করে সি লিখো। আমি চেষ্টা করবো খুব সুন্দর করে কম সময়ের মধ্যে অধ্যায়টা গুছাই দিতে। সো একটু মনোযোগ দিয়ে জাস্ট ক্লাসটা করো, কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকবে না, সব টাইপ কভার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, রাতে খেয়ে আসছো সবাই? রাতে খেয়ে আসছো না ক্লাস করে খাবা? বুঝছো সবাই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, তার মানে আমাদের কেজি মিটার এটা একটা কাজের একক, এটাকে বলা হয় কাজের অভিকর্ষীয় একক। এটাকে 9.8 দিয়ে গুণ করলে আমরা আসলে এসআই এককে পাবো, যেমনটা আমরা কেজি ওয়েটের মধ্যে দেখি। ঠিক আছে, যেমনটা আমরা কেজি ওয়েটের মধ্যে দেখি। সো কেজি ওয়েট বলতে এটা বল বোঝায় বা ওজন বোঝায়, বাট অ্যাকচুয়ালি নিউটন এককে এটা দেওয়া নাই। তার মানে 18 কেজি ভর ঠিক যতটুকু ওজন অনুভব করে সেটা এই জায়গাতে ওজন হিসেবে দেওয়া, বাট এটা নিউটন এককে দেওয়া নাই। এটা জাস্ট বোঝাচ্ছে 18 কেজি ভর যতটুকু বল অনুভব করে সেটা। কিন্তু এটাকে যদি বল এককে নিতে চাও 18 সাথে 9.8 দিয়ে গুণ করতে হবে, তাহলে বল এককে পাবা। ঠিক এটার ক্ষেত্রেও সেম। ওকে, এখন একটু আর্জ এককটা দেখি। কাজের সিজিএস যে একক, এই সিজিএস এককটা হচ্ছে আর্জ। ওকে, এটা কি একক? এটাকে বলা হয় সিজিএস। সিজিএস এককটা কি? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড। গ্রাম সেন্টিমিটার সেকেন্ড এই একক, ঠিক আছে? এখন আমি যদি বলি এক আর্জ, এটার মানে অ্যাকচুয়ালি কত? তুমি খুব সহজে বলে দিতে পারবা যে 10⁷ জুল। এখন এটা আসলো কিভাবে? তুমি এটা একদম বেসিক ভাবে তুমি করে ফেলতে পারবা। আর্জ মানে কি? সিজিএস এককে, তাই না? তার মানে এখানে সবকিছু সেন্টিমিটার গ্রাম এরকম এককে নিয়ে যেতে হবে। তাইলে তুমি একটা জিনিস বলো আমাকে, আমরা ডাব্লিউ সমান কি জানি? বল ইন্টু সরণ বা এস, যেটাই বলো না কেন, বল ইন্টু সরণ। আমি যদি এসআই করি তাহলে উত্তরটা আসবে জুলে, তাই না? আমি যদি বলটা এখানে নিউটন এককে বসাই, সরণটা এখানে মিটার এককে বসাই, তাহলে কাজের এককটা কি পাবো বলো তো? কাজের এককটা পাবো জুলে। বাট আমি চাই সিজিএস এককটা, আর যে চাই। তার মানে এখানে বলটা নিউটন এককে বসানো যাবে না, সরণটা মিটার এককে বসানো যাবে না, সেন্টিমিটার এককে বসাইতে হবে। তাইলে আমাকে একটা জিনিস বলো, বল সমান আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ, আর সরণটা তো এই জায়গাতে আছেই। এখন এই রাশিগুলো যে আমরা বসাবো এগুলা কেজি মিটার এককে বসানো যাবে না, গ্রাম এবং কি সেন্টিমিটার এককে বসাইতে হবে। তাইলে দেখো তো এই জায়গাতে এই ভরটা যদি আমি গ্রামে বসাই, দেখো এটা কেজি এককে আছে, যদি গ্রামে নিয়ে যাই কত দিয়ে গুণ করতে হবে? 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান কত গ্রাম বলো তো? 1 কেজি সমান 1000 গ্রাম। তার মানে আমি যদি গ্রাম এককে বসাই তার মানে 1000
1000 একটা গুণক এই জায়গাতে আসবে আমাদের। তারপর তোমাদের যে ত্বরণটা আছে এই জায়গায়, ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড, বাট আমরা মিটারে বসাইতে পারবো না, আমাদের সেন্টিমিটারে বসাইতে হবে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তার মানে আরো 100 দিয়ে গুণ হবে আমাদের এই জায়গাতে। তারপর সরণ, এটাও আমাদের মিটারে বসাইতে পারবো না, সেন্টিমিটারে বসাইতে হবে। তার মানে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তার মানে আমাদের আলটিমেটলি এই জিনিসগুলো দিয়ে যদি আমি গুণ দেই, তাইলে আমি যেটা পাবো সে 10⁻7। দেখো ওই রাশিমালাটা আমাদের চলে আসছে, বুঝতে পারছো? ওই রাশিমালাটাই আমাদের চলে আসছে যদি আমরা সেন্টিমিটার এবং গ্রাম এই ইউনিটগুলোতে যদি বসাই। বুঝছো? বুঝতে পারছো সবাই? বুঝছো? ক্লিয়ার সবাই? বুঝো নাই? না বুঝলে আবার একটু চিন্তা করো। আমি দেখো, আমি বললাম যে 1 কেজি বস্তু এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ এবং 1 মিটার সরণ, এইটার গুণফল আমাকে কোন এককে দেয় বলো তো? এইটার গুণফল আমাকে কোন এককে দেয় বলো তো? আচ্ছা, আমি এখানে উল্টা লিখছি তাই না? 1 জুল সমান 10⁻7 আর্জ। আমি উল্টা লিখছি, 1 জুল সমান 10⁻7 আর্জ। 1 জুল সমান 10⁻7 আর্জ। আমি উল্টা লিখছিলাম। বুঝতে পারছো বলো তো? সিজিএস এর পূর্ণরূপ কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। বলো গুণকটা বুঝছো কিনা? এই জায়গায় যে আমি সিজিএস এককে বের করতেছি, বের করতেছি, এই গুণটা বুঝছো কিনা? দেখো, আমি যদি এটাকে গ্রামে নেই 1000 গ্রাম হয়ে যাবে, এটাকে যদি সেন্টিমিটার নেই 100 সেন্টিমিটার হয়ে যাবে, এটাকে যদি মিটার থেকে সেন্টিমিটার নেই এটাও কিন্তু 100 হয়ে যাবে। তো এই সবগুলো যদি তুমি গুণ করো তাহলে এখানে কি পাচ্ছ বলো তো? 10⁻7। অ্যান্ড এই এককটাকে আমরা বলি হচ্ছে আর্জ। তার মানে এখানে তোমার যেটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, রাইট? এই যে এই এককটা, এটাকেই বলি আমরা আর্জ বা সিজিএস এককে একক, ঠিক আছে? এটাকেই বলি আমরা আর্জ। তার মানে এখানে ছিল হচ্ছে 1 জুল। তার মানে 1 জুল সমান আমরা কত পাচ্ছি বলো তো? 10⁻7 আর্জ। বলো বুঝতে পারছো? কারো কি কোনো সমস্যা আছে? বলো তো, সবাই বুঝছো কিনা আমাকে বলো তো একটু। সবাই বুঝছো কিনা আমাকে বলো তো? দেখো, খুবই সুন্দর করে দেখো, আমি আর্জ এককে কাজের মান পাবো যখন আমার ভরটা আমি বসাবো গ্রামে, ত্বরণটাও আমি বসাবো হচ্ছে তোমার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে, এবং সরণটাও আমি বসাবো হচ্ছে সেন্টিমিটারে। এইভাবে যদি আমি বসাই তাইলে কৃতকাজ যেটা পাবো সেটা পাবো হচ্ছে আমি আরজে, ঠিক আছে? সিজিএস এককে সেটা পাবো কি আমরা? সেটা পাবো হচ্ছে আর্জ এককে। তাহলে এখন তুমি এই জায়গাতে দেখো, আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল তোমাদের নিয়েছি যেন কৃতকাজটা 1 জুল হয়। কখন কৃতকাজ 1 জুল হবে? যখন 1 নিউটন বল 1 মিটার সরণ ঘটাবে, তখনই তো কৃতকাজ 1 জুল হবে, বল ইন্টু সরণ। সো 1 জুল কৃতকাজ সমান কতটুকু আর্জ, এটা আমি ক্যালকুলেট করছি। সো এখানে এই কেজিটাকে অবশ্যই গ্রামে নিতে হবে, মিটারটাকে সেন্টিমিটার নিতে হবে, মিটারটাকে সেন্টিমিটার নিতে হবে, সবগুলো গুণ করো 10⁻7 চলে আসবে, ঠিক আছে? এখন আমাকে একটু মনোযোগ দিয়ে তোমরা বলো, সিজিএস এককে বলের এককটাকে বলা হয় ডাইন। সিজিএস এককে বলের এককটাকে বলা হয় ডাইন। তাইলে 1 নিউটন সমান কত ডাইন হবে? একটু ক্যালকুলেট করে আমাকে বলো। সিজিএস এককে বলের এককটাকে বলা হয় ডাইন, তাহলে 1 নিউটন সমান কত ডাইন হবে? তুমি এখান থেকে দেখলে আসলে বুঝে যাবা, তাই না? এখানে দেখলে আসলে বুঝে যাবা। জাস্ট বলটুকু নিয়ে ক্যালকুলেট করো, 1000 আর 100 গুণ করলে 10⁻5, ঠিক আছে? সো 1 নিউটন সমান 10⁻5 ডাইন, এটা তুমি বলতে পারবা। বলো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সবাই একদম পারফেক্টলি ক্লিয়ার? সবকিছু বলো, সবকিছু একদম পারফেক্টলি ক্লিয়ার? সবকিছু একদম পারফেক্টলি ক্লিয়ার হইলে একটা করে সি লিখো সবাই। সবাই একদম পারফেক্টলি যদি ক্লিয়ার হয় সবাই একটা করে সি লিখো। ওকে, সবাই ক্লিয়ার? ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ডান। এখন আমরা যেহেতু কাজ নিয়ে কথা বলতেছি, একটা জিনিস তোমাদের একটু খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। সো এই জায়গায় আমি একটু জিনিসটা দেখাই। দেখো, একটা বস্তু আছে এই জায়গাতে, হ্যাঁ, একটা বস্তু আছে এই জায়গাতে। এই বস্তুটার উপর আমি তোমাকে বললাম যে এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করলাম। কত বল? 10 নিউটন বল, ঠিক আছে? কত সময় যাবত প্রয়োগ করলাম? 2 সেকেন্ড যাবত প্রয়োগ করলাম। কত সেকেন্ড যাবত? 2 সেকেন্ড যাবত। এই 2 সেকেন্ডে বস্তুটা মনে করো এতটুকু দূরত্ব গেল। এই 2 সেকেন্ডে বস্তুটা মনে করো 5 মিটার দূরত্ব গেল, ঠিক আছে? 2 সেকেন্ড যাবত আমি বল প্রয়োগ করলাম, 2 সেকেন্ডে বস্তুটা 5 মিটার দূরত্ব গেল। কিন্তু সময় তো আরো অতিবাহিত হয়েছে, তাই না? সময় তো আরো অতিবাহিত হয়েছে।
এই বলটা মনে করো যে টি যখন 4 সেকেন্ড, তখন এই বস্তুটা এই জায়গাতে চলে আসলো, ঠিক আছে, এই জায়গাতে চলে আসলো। এইটুকু সবটা দূরত্ব হচ্ছে মনে করো, এইটুকু সবটা দূরত্ব হচ্ছে মনে করো 15 মিটার। এখন আমাকে একটা জিনিস বলো, আমাকে একটা জিনিস বলো, আমি কি করছি প্রশ্নটা আগে বোঝাও। একটা বস্তু ছিল, আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, কত সময় ধরে? 2 সেকেন্ড সময় ধরে। এই 2 সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে? 5 মিটার গেছে। তারপর আমি বল দেয়া ছেড়ে দিছি, আমি বল শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে দিছি, এই 2 সেকেন্ড জুড়ে আমি দিছি। বস্তুটা 4 সেকেন্ড পরে আমি দেখলাম টোটাল 15 মিটার সামনে গেল। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে কৃত কাজের মান কত? ডাব্লিউ কৃত কাজের মান কত? এটা কি বল ইন্টু 15 মানে 10 ইন্টু 15 ইকুয়ালস টু 150 জুল, নাকি 10 ইন্টু 5 5 জুল 50 জুল? বলো তো কোনটা, এ নাকি বি? এ নাকি বি? কোনটা উত্তর? এখান থেকে খুব সুন্দর একটা কনসেপ্ট আমরা জেনারেট করার চেষ্টা করব। বলো, সবাই বুঝে গেছো বি। কারণটা কি? কারণ এই জায়গাটুকুতে খেয়াল করো, এই জায়গাটুকুতে কিন্তু কোনো বল নাই, এই জায়গাটুকুতে কোনো বল নাই, বল জিরো। আর বলের মান যদি জিরো হয়, আমরা কাজ সমান জানি হচ্ছে বল ইন্টু সরণ। তার মানে বলের মান জিরো হইলে তো কাজও জিরো, তার মানে বল নাই মানে কাজ নাই। তার মানে কাজ হচ্ছে শুধুমাত্র এতটুকুর মধ্যে। তার মানে আমরা একটা ইম্পর্টেন্ট লাইন এখান থেকে লিখতে পারি যে কাজ তখনই হবে, তখনই কাজ হবে যখন বল প্রয়োগ হয়, বা যতক্ষণ বল প্রয়োগ হয়, যতক্ষণ বল প্রয়োগ হয়, যতক্ষণ বল প্রয়োগ হয়, আমরা বলতে পারবো ততক্ষণ কাজ হয়, ততক্ষণ কাজ হয়। বলো, এই কনসেপ্টটা ক্লিয়ার? তার মানে বল যদি না থাকে আমাদের কোনো কাজ হবে না, কারণ বল জিরো হলে তো কাজ জিরোই হয়ে যাচ্ছে। তার মানে যতক্ষণ বল প্রয়োগ হয় ততক্ষণ কাজ হয়, ঠিক আছে। যেহেতু যেহেতু কাজের সাথে বলের একটা খুবই বড় সম্পর্ক, তাই না? বল ছাড়া কাজ হচ্ছেই না। সো আমাদের আগে বোঝা লাগবে যে আসলে বল কত প্রকার হইতে পারে, ঠিক আছে। যেহেতু কাজের উপর মানে বলের উপর কাজ অনেকভাবে ডিপেন্ড করতেছে, তাই না? সো আমাদের আগে বুঝতে হবে যে বল কত প্রকার হইতে হবে। এটা তোমরা নিউটনিয়ান মেকানিক্সে পড়ছো, একবার পড়ছো, তারপরেও আরেকবার একটু দেখাই, বা এটা আমাদের লাগবে এই জায়গাতে, ওইখানে না পড়ে থাকলেও এই জায়গাতে তোমাদের দেখা লাগবে। সো আমাদের যেহেতু আমরা কি নিয়ে আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি বল নিয়ে। কি নিয়ে বলো তো? আমরা আলোচনা করতেছি বল নিয়ে। কাজের আলোচনা মোটামুটি আমরা বেসিকটা দেখছি, এখন আমরা বল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। কি নিয়ে আলোচনা করতেছি? আমরা আলোচনা করতেছি বল নিয়ে। ওকে, একটু খেয়াল করো, বল কত প্রকার হয়? বল হইতে পারে ধ্রুব বল অথবা পরিবর্তনশীল বল। তার মানে বল হইতে পারে ধ্রুব বল, ওকে, অথবা বল হইতে পারে পরিবর্তনশীল বল, ঠিক আছে। এখন জিনিসটা কি খায় নাকি মাথায় দেয় আমরা দেখব, ঠিক আছে। পরিবর্তনশীল বল, ঠিক আছে। বল হইতে পারে ধ্রুব বল, বল হইতে পারে পরিবর্তনশীল বল। এখন তোমাকে ধ্রুব কথাটা যদি আমি বলি, ধ্রুব কথাটা মানে কি বুঝো? ধ্রুব কথাটা মানে কি বোঝো? আইসিটিতেও পড়ছো চ্যাপ্টার 5-এ। ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা বলতে কি বোঝো? অনেক সময় মানুষ বলে না যে তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আর আগের মতো নাই, বলে না মানুষজন? বলো তো। তার মানে পরিবর্তনশীল মানে কি? যেটা চেঞ্জ হয়ে যায়। আর ধ্রুব মানে কি? যেটা চেঞ্জ হয় না, সবসময় সেম থাকে, রাইট? সবসময় সেম থাকে, তাকে বলি আমরা ধ্রুব বল। তার মানে এই যে একটা বলের উদাহরণ যদি আমি দেই, মনে করো F = 5 নিউটন। বলতো আজকে কালকে 3 বছর পরে অপূর্ব দাদা বিয়ে করে ফেললো, এই বলটা 5 নিউটন থাকবে না? বলতো এটার জীবনে চেঞ্জ হবে? বলতো এটা কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন চেঞ্জ হবে না। এটা সব সময় 5 নিউটনই থাকবে, এটা সব সময় 5 নিউটনই থাকবে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু ধ্রুব বলের উদাহরণ, তাই না? তার মানে অপূর্ব দাদা মাসুর ভাই ওরা যে চিরকুমার, তার মানে এটা ধ্রুব জিনিসের উদাহরণ। তার মানে এই বলটা আমি যদি ভেক্টর ফর্মে আরেকটা বল লিখি, মনে করো 2y + 3j - 4k, এটা কি বলতো? ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? এখানেও কিন্তু মানগুলো ফিক্স, আজকে কালকে 3 বছর পরে সারা জীবন পরেও কিন্তু মানটা সেমই থাকবে, 2y + 3j - 4k, যে কোনো কিছুই হইতে পারে। তার মানে এটাও ধ্রুব বলেরই উদাহরণ। সো বল যদি ধ্রুব হয়, কাজ বের করা আমাদের জন্য খুবই সহজ। তখন আমরা জাস্ট নর্মালি আমরা কি করব? নর্মালি আমরা হচ্ছে বল এবং সরণের যে ডট প্রোডাক্ট বা গুণফল, বা বলের দিকে সরণের গুণফল, এটাই আমাদের কৃত কাজ দেয়, আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়, কারণ বলটা চেঞ্জ হচ্ছে না, বলটা ভালো মানুষ, ঠিক আছে। বলটা
ভালো মানুষ, সেটা চেঞ্জ হচ্ছে না, তার মানে খুব সহজেই আমরা কৃতকাজটা বের করতে পারি। বাট আমাদের ঝামেলাটা লাগে পরিবর্তনশীল বল মানে কি, যেটা পরিবর্তন হচ্ছে। এখন পরিবর্তনটা দুইটা জিনিসের সাপেক্ষে হইতে পারে, একটা হচ্ছে সময়ের সাপেক্ষে অথবা স্মরণের সাপেক্ষে। দেখো আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই, এই জায়গাতে মনে করো বল ইকুয়ালস টু আমি দেখলাম 5x বা 5x, এটা কিন্তু পরিবর্তনশীল। কেন? কারণ x এর মান যখন 1, দেখো খেয়াল করো, x এর মান যখন 1 তখন তোমার বলটা কত, তখন তোমার বলটা এই জায়গাতে 5 নিউটন। বাট যখন সরণটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, সরণটা যদি একটু সামনে চলে যাও তুমি, তখন কিন্তু বলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তার মানে এই বলটা কি চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা পরিবর্তনশীল বল। বাট পরিবর্তনশীল বল এটা বুঝলাম, কিন্তু কার সাথে পরিবর্তনশীল, কার উপর নির্ভর করে পরিবর্তনশীল বলো তো? সরণের সাথে। সরণ যত বাড়তেছে তত বেশি পরিবর্তিত হচ্ছে, রাইট? তার মানে এটাকে বলবো সরণের সাথে পরিবর্তনশীল, রাইট? সরণের সাথে পরিবর্তনশীল, তার মানে এটা কার সাথে পরিবর্তনশীল বলো তো? সরণের সাথে। সরণের সাথে। বাট তোমাকে যদি আমি আরেকটা উদাহরণ দিই, f equals to 5t, এটা কার সাথে পরিবর্তনশীল বলো তো? কার উপর ডিপেন্ড করতেছে? সময়ের সাথে, তাই না? সময়ের সাথে। তার মানে এই জায়গাতে যদি টাইম চেঞ্জ করি, t equals to যখন 1 তখন বল 5 নিউটন, t equals to যখন 2 মানে 2 সেকেন্ড যখন সময় তখন বল 10 নিউটন। তার মানে এই বলগুলো পরিবর্তন হচ্ছে। তার মানে এই বলটা কার সাথে পরিবর্তিত হচ্ছে বলো তো? সময়ের সাথে। t equals to যখন 1 তখন তোমার বল হচ্ছে 5 নিউটন, t equals to যখন 2 তখন তোমার বল কত নিউটন বলো তো? তখন তোমার বল হচ্ছে 10 নিউটন। তার মানে এটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, বাট একটা সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে, একটা সরণের সাথে পরিবর্তিত হচ্ছে। এইগুলাকে বলা হয় পরিবর্তনশীল বল। এখন এগুলো আমাদের একটা ঝামেলা করে। কি ঝামেলা? এগুলার ডিরেক্টলি আমরা বল ইনটু সরণ দিয়ে কৃতকাজ বের করতে পারি না, কারণ বলটা দুই জায়গাতে সেম না। দেখো খেয়াল করো সমস্যাটা কি হয়। সমস্যাটা হয় হচ্ছে বল ইনটু সরণ দিয়ে তো আমরা কৃতকাজ বের করি, তাই না? বল ইনটু সরণ দিয়ে তো আমরা কৃতকাজ বের করি। বাট এখন বলটা আসলে কি দিব, তার তো আসলে কোনো কিছু ঠিক নাই। সে এখন তার একটা মান, একটু পরে তার আরেকটা মান, আমি কোন বলটা ব্যবহার করবো এই জায়গাতে? আমি বললাম মহাবিপদে। তার মানে এখন কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। তার মানে বল ইনটু সরণ বা এফ ডট এস শুধুমাত্র গুণ করে আমরা কৃতকাজটা পেয়ে যাই হচ্ছে যখন বলটা ধ্রুব। বাট যখন বলটা পরিবর্তনশীল তখন কিন্তু শুধুমাত্র গুণ করে আমরা কিন্তু বের করতে পারবো না। ঠিক আছে, এখন কেমনে বের করবো আসতেছি আস্তে আস্তে, ওয়েট করো, ঠিক আছে, রুকো যারা। এখন ধ্রুব বল দ্বারা তো আমাদের জন্য একদম পানি ভাত, তাই না? বল ইনটু সরণের গুণফলকে কৃতকাজ বলে। এখন যদি আমি তোমাকে বলি যে একটা বল হচ্ছে মনে করো 2i প্লাস 3j প্লাস 2k, এটা বলো তো ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? অবশ্যই এটা ধ্রুব বল, কারণ তার মান পরিবর্তন হচ্ছে না। এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক। আমি যদি তোমাকে একটা সরণ ভেক্টর বলি, মনে করো 3i মাইনাস 2j প্লাস 5k, এই সরণটাও ধ্রুবক। তার মানে এখানে কৃতকাজটা আমাদের কি পাবো বলতো? এই দুইটার ডট প্রোডাক্ট। তার মানে কৃতকাজ সমান আমরা কি জানি? এফ ডট এস। এই বেসিক বেসিক প্রশ্নগুলোতে কিন্তু এমসিকিউ আসে বোর্ডে। তার মানে এই দুইটার ডট প্রোডাক্টই আমাদের দিবে কৃতকাজ, রাইট? সো ডট প্রোডাক্ট আমরা কি জানি? প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটার সাথে গুণ করতে হয়। তার মানে 3 দুগুণে 6, তাই না? 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 5 দুগুণে 10। তার মানে আমার উত্তরটা কত বলতো? 10 জুল, রাইট? একদম বেসিক প্রশ্ন। এখন একটা জিনিস আরেকবার একটু রিমাইন্ডার দেই যে তোমাদের ডট প্রোডাক্টের আউটপুটটা কি? একটা স্কেলার নাকি ভেক্টর? একটা স্কেলার। তার মানে এই কৃতকাজ সবসময় একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। তার মানে কৃতকাজ বা এটা শক্তি বলো না কেন, শক্তি বলো না কেন, গতিশক্তি বলো না কেন, বিভব শক্তি বলো না কেন, কৃতকাজ বলো না কেন, সবগুলাই স্কেলার রাশি। সো এটা জাস্ট তোমাদের ডট প্রোডাক্টের আউটপুটের কথা চিন্তা করলে তুমি বুঝে যাবে। এখন একটা টাইপের ম্যাথ ঢাবিতে অনেক ফেমাস, মানে ডিইউ ভর্তি পরীক্ষাতে অনেক সময় চলে আসে বা অনেক সময় তোমাদের এমসিকিউ দিয়ে দেয়। মনে করো আমি তোমাকে বললাম যে একটা বল হচ্ছে 2i প্লাস 2j মাইনাস ak, আর একটা সরণ হচ্ছে ai প্লাস 5j মাইনাস 2k। আমি তোমাকে বললাম যে এদের মান মানে কৃতকাজের মান কখন শূন্য হবে, মানে এ এর মান কত হইলে কৃতকাজ শূন্য। আমি তোমাকে জানতে চাইলাম যখন কৃতকাজটা শূন্য তখন এ এর মান কত। এই টাইপের প্রশ্ন ডিইউতে অনেক বেশি আসে বা তোমাদের এমসিকিউ আসে। কৃতকাজ যখন শূন্য তখন এ এর মান কত। তার মানে কৃতকাজ শূন্য, আমরা এটা হিসাবটা করব কেমনে? আগে তো কৃতকাজ বের করতে হবে, এটা গুণ করে আগে কৃতকাজ বের করতে হবে, তারপর না জিরো দিয়ে ইকুইট করব।
তার মানে আমরা এই জায়গাতে যদি কৃতকাজটা ক্যালকুলেট করি সেটা কত হবে, জাস্ট কম্পোনেন্টগুলোর গুণফল। তার মানে 2 একে 2 মাইনাস মাইনাস না প্লাস 5 দুগুণে 10, আর এই জায়গাতে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2a, রাইট। এই কৃতকাজটা এটা আমাদের কৃতকাজের মান, এটা সমান 0 বলে দিছে। এটা সমান যদি 0 হয় তাহলে আমাদের এর মান কত তুমি জাস্ট একটু ক্যালকুলেট করে বলো না। 2 আর 2 এর 4, এখানে 10, 10কে ওই পাশে নাও, মাইনাস 10, তার মানে এর মান হচ্ছে মাইনাস 10/4, বুঝে গেছো না, বা মাইনাস 5/2। সো এই টাইপের ম্যাথ আসলে ডিউতে একটু বেশি ফেমাস, তাই না? এখন এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ করা যায়, এটা আমরা একটু পরে পড়বো, যদিও বা এখনো পড়ি নাই, এই কারণে বলি নাই, যে আসলে কৃতকাজ যখন শূন্য হয় তখন বল আর সরণ পরস্পর লম্ব হয়ে কাজ করে। এটা আমরা পরে পড়বো, ঠিক আছে, এখনো পড়ি নাই, বাট ওই জিনিসটাও এখন এদের মধ্যে খাটবে। এর মান যদি এটা হয়, তুমি ক্যালকুলেট করে দেখো এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, একটু ক্যালকুলেট করে দেখলেই হয়ে যাবে, বাট এটা এখন দরকার নেই আমাদের। এখন এই সিমিলার টাইপের আরেকটা ম্যাথ যদি একটু দেখো, যে f = 2y - 3j প্লাস ak, ঠিক আছে, আর s = আমি বললাম যদি কৃতকাজের মানটা 6 জুল হয়, 6 জুল হয়, তবে তোমার এর মানটা কত বলো, আগের মতো করে বের করো। কি করব, কৃতকাজ সমান সবগুলা কম্পোনেন্টের গুণফল, তার মানে 2 দুগুণে 6 দুগুণে 12 প্লাস 3 দুগুণে 6, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 6 প্লাস 3a, এইটুকু সমান দেয়া তোমার 6 একক। তার মানে 6 আর 6 বিয়োগ করলে -12 ডিভাইড বাই 3, তার মানে a = -4। বলো তো হয়েছে কিনা, একটু মনোযোগ দিয়ে দেখো। যদি এটা হইতোই তাহলে তো আমি এই ম্যাথটা দিতাম না। এই ম্যাথ যারা পারবে এই ম্যাথ তো তারাই পারবে। এটা দিছি কারণ যেন চোখখান একটু খোলা থাকে, বা পরীক্ষায় যেন এই জিনিসটা খুবই সুন্দর করে মনে থাকে। ডট গুণন করার সময় আমরা যে জিনিসটা করি, প্রত্যেকটা কম্পোনেন্ট জাস্ট গুণ করে দেই, বাট একটু চোখখান খোলা রাখবা। বিভিন্ন পরীক্ষাতে, কলেজের পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন, যে কোনো পরীক্ষাতে কম্পোনেন্টগুলো কিন্তু একটু ঘুরায় পেঁচায় দেয়। দেখো এখানে যে আগে দিছি আই পরে দিছি, সো একটু খেয়াল করে গুণটা করতে হবে। গুণটা কিন্তু সরাসরি করা যাবে না, জাস্ট কম্পোনেন্টগুলো দেখবা যে আসলে কোনটা যে কোনটা আই। তাহলে এখন যদি তুমি গুণ করো, অ্যাকচুয়ালি যদি গুণ করো, তাহলে কেমন হবে বলো তো ব্যাপারটা? 2 আর 2 -4, তাই না, আর 3 আর 6 -3 6 18, তারপর 3 একে 3 মানে 3a, এই কষ্ট তোমার কত দেয়া? 6 দেয়া। এখন তুমি ক্যালকুলেট করো, 18 আর 4 কত? 22, 22কে ওই পাশে নাও, 22 আর 6 কত হয়? 28 হয়। তার মানে a এর ভ্যালু কত হয় বলো তো? a এর ভ্যালু হয় 28/3। বলো তো আরো ভুল হবে জীবনে ভুল হবে এই জিনিসটা বলো তো? জীবনে ভুল হবে? বলো, জীবনে ভুল না হলে নো লেখো, আর যদি এখনো জীবনে ভুল হয় এস লেখো। জীবনে ভুল হবে, এটা কিন্তু খুবই সুন্দর ট্রিকি টাইপের একটা প্রশ্ন, পরীক্ষা হলে সাধারণত মাথা কাজ করে না, বাট যেহেতু সহজ একটা প্রশ্ন, ভুল করা তো যাবে না। সো একটু কষ্ট করে একটু খেয়াল রাখবা আসলে কোনটা কি দেয়া, ডিরেক্টলি সহজভাবে বা গুণ করলে হবে না, ঠিক আছে? ওকে, সো আমাদের ধ্রুব বল দ্বারা কৃতকাজ মোটামুটি আমরা পারবো, জাস্ট ডট গুণন করলেই হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, যেখানে বলটা পরিবর্তনশীল, রাইট? বলটা যেখানে পরিবর্তনশীল, আমরা ব্রেক দিব কখন জানো? আমরা ক্লাসের টপিকগুলো ভাগ করছি না, আমরা যখন এই যে ভরকেন্দ্রের স্মরণে এখানে আসবো, মানে এই টাইপগুলো শেষ করে, কর্মদক্ষতা ক্ষমতা এগুলো শেষ করে এখানে যখন আসবো তখন ব্রেক দিব, ব্রেকের পরে এগুলা করে ফেলবো, ঠিক আছে? সো তোমরা আশা করি কেউ ব্রেক বলবা না, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। সো পরিবর্তনশীল বল মানে কি? মানে হচ্ছে যে বলটা পরিবর্তন হয়, মানে যার কোনো ঠিক ঠিকানা নাই, একটু পরপর চেঞ্জ হয়ে যায়। এখন এই বল দ্বারা কৃতকাজ আমরা সহজে বের করতে পারি না, কারণ কি? তার মানটা চেঞ্জ হচ্ছে। সে আসলে খুব ভালো মানুষ না, একটু পরপর তার মান চেঞ্জ করে। সো ব্যাপারটা দেখতে কেমন হবে একটু বলো তো, একটু ফিল করো তো, জিনিসটাকে ভিজুয়ালাইজ করো তো। একটা পরিবর্তনশীল বল দেখতে কেমন হবে? দেখতে এমন হবে যে এই জায়গাতে মনে করো বল লাগতেছে 5 নিউটন, একটু পরে তার বল চেঞ্জ হয়ে গেল 6 নিউটন, একটু পরে তার বল চেঞ্জ হয়ে গেল 7 নিউটন, একটু পরে আবার চেঞ্জ হয়ে মনে করো হয়ে গেল 3 নিউটন। তার মানে তার বলের মানটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। যে কোনো পয়েন্টে আমি মাপতেছি, দেখবো যে বলের মানটা আসলে আগের মতো সেম নাই, কিছু চেঞ্জ হয়ে গেছে, বলের মানটা চেঞ্জ হয়ে গেছে। সো এইটার জন্য আমাদের কিন্তু ওই বাধাটা হচ্ছে যে আমরা ডিরেক্টলি গুণ করতে পারতেছি না, কারণ বলের মানটা তো চেঞ্জ, বলের মানটা তো পরিবর্তনশীল,
সো আমরা এই কেসে কি করি, আমরা কি করি, জুম করে একটা ছোট্ট অংশকে দেখি। ঠিক আছে, আমরা কাকে দেখি বলো তো, আমরা জুম করে একটা ছোট্ট অংশকে দেখি। মনে করো এই যে এই ছোট্ট অংশটাকে যদি আমি খেয়াল করি, দেখো যখন 6 থেকে 7 হচ্ছে, এই ছোট্ট অংশটাকে যদি আমি চোখ দিয়ে দেখি, এটা মনে করো আমার চোখ, ঠিক আছে, এটা মনে করো আমার চোখ। সো এই ছোট্ট অংশটাকে যদি চোখ দিয়ে দেখি, দেখো এখান থেকে এতটুকুর মধ্যে বল 6 থেকে 7 হচ্ছে, এই ছোট্ট জায়গার মধ্যেও কি বেশি চেঞ্জ হবে? হয়তো বেশি চেঞ্জ হবে না। মনে করো এটার এই মাথায় বলটা হচ্ছে 6.402, এই মাথায় বলটা হচ্ছে মনে করো একটু চেঞ্জ হচ্ছে, মনে করো 6.403। সো এটাকে আমরা কাইন্ড অফ নেগলিজিবল বলতে পারি। সো আমরা এতটুকু বলতে পারবো যে আমি যদি খুব ছোট্ট একটা অংশ কেটে নিই, মনে করো ছোট্ট একটা অংশ আমি ডিএস কেটে নিলাম, মানে ডিএস মানে সরণের একটা ছোট্ট অংশ কেটে নিলাম, পুরাটা সরণ মনে করো এস, এটা ছোট্ট একটা অংশ কেটে নিলাম আমি ডিএস। এই ছোট্ট অংশটা জুড়ে আমি কি বলতে পারবো, যে এই ছোট্ট অংশটা জুড়ে আমাদের বলটা যেটা চেঞ্জ হচ্ছে ওটা আসলে নেগলিজিবল। এই ছোট্ট অংশ জুড়ে আসলে বলটা ধ্রুব বলের মতোই কাজ করতেছে। বলো, বলতে পারবো এই জিনিসটা? বলতে পারবো না? তার মানে এই ছোট্ট অংশ জুড়ে আমাদের বলটাকে আমরা ধ্রুব বলতে পারবো। ওই ছোট্ট যে জায়গাটা, ওই জায়গাটুকু জুড়ে আমরা বলটাকে ধ্রুব বলতে পারবো। তাহলে তো আমাদের সমস্যাটা শেষ। যেহেতু বলটা এই জায়গা জুড়ে জিরো, মানে এই জায়গা জুড়ে তার পরিবর্তনটা জিরো, মানে সে ধ্রুব বল, এই জায়গাটার মধ্যে যেহেতু সে ধ্রুব বল, তার মানে ধ্রুব বলের কনসেপ্ট খাটাইতে পারবো। তার মানে শুধুমাত্র এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে যে ছোট্ট কৃতকাজ হবে সেটা কত হবে বলতো? যেহেতু এই জায়গাতে বলটা ধ্রুব, তার মানে আমরা বল ডট ডিএস এটা করতে পারবো না? বলটা তো এখন ধ্রুব বল, মানে এইটুকু জায়গার জন্য ধ্রুব, তার মানে এইটুকু জায়গার জন্য আমি এফ ডট ডিএস করতে পারবো? পারবো না? পারবো। এবং যেহেতু কাজটা ছোট্ট, তাই এটাকে আমরা ছোট্ট ডেল ডাব্লিউ বলতে পারো বা ডি ডাব্লিউ বলো, এটা তোমাদের উপর। ইন্টিগ্রেশন করলে ডেল ডি দিয়ে বলি, আর নর্মালি বললে ডেল দিয়ে বলি, যেটাই বলো না কেন। তার মানে এই ছোট্ট অংশের কৃতকাজটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, কারণ এই ছোট্ট অংশের জন্য বলটা ধ্রুব। তার মানে এই ছোট্ট অংশের জন্য যে অল্প একটু কাজ সেটা হবে হচ্ছে এফ ডট ডিএস। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি পুরাটা জুড়ে, তার মানে এখানে ইন্টিগ্রেশনের কনসেপ্টটি এখানে মূলত আসছে যে আমরা যদি S1 থেকে S2 পর্যন্ত ইন্টিগ্রেট করি, পুরাটা কৃতকাজ যদি বের করতে চাই, কি করব? এটাকে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ইন্টিগ্রেশনের কনসেপ্ট এটা যে ছোট্ট ছোট্ট অংশ করে ধরবা, ইন্টিগ্রেট করবা, মানে যোগ করে দিবা, সবগুলো যোগ করে টোটালটা পেয়ে যাবা। তার মানে আমি 0 থেকে W ওয়ার্কটা পেয়ে যাব, এবং এখানে কত থেকে কত যাব? S1 থেকে S2 তে যাব। ঠিক আছে, তার মানে আমাদের টোটাল ওয়ার্কটা আসলে কত? ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো তো? ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। লিমিট কত? আমি যত থেকে যততে যাচ্ছি, যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে যাচ্ছি, যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে যাচ্ছি। ঠিক আছে, এক দুটা ম্যাথ করলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এক দুটা ম্যাথ করলে আর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে বলটা যখন পরিবর্তনশীল, তখন আমরা যেটা কৃতকাজ বের করি সেটা আসলে এফ ডট ডিএস হয়ে যায় না, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। এফ ডট ডিএস এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হয়, মনে করো একটা লিমিটের মধ্যে, S1 থেকে S2 এর মধ্যে। আমি আরেকবার একটু রিক্যাপ করতেছি যেন তোমাদের সবারই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, দেখো আমাদের পুরোটা জায়গা জুড়ে বলটা পরিবর্তনশীল, মানে বলটা চেঞ্জ হচ্ছে, ক্রমাগত চেঞ্জ হচ্ছে। সো আমি একটা ছোট্ট জায়গা কেটে নিলাম। ঠিক আছে, এই যে একটা ছোট্ট জায়গা কেটে নিলাম, এই ছোট্ট জায়গা জুড়ে আমি বলতে পারবো যে আমার বলটা বেশি চেঞ্জ হয় নাই। মনে করো একটা সহজ এক্সাম্পল দেই, মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে যাইতে তোমার ব্যাংক ব্যালেন্স নাই হয়ে যায়। ঠিক আছে, মনে করো 1 লাখ টাকা ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে যাইতে ছিনতাই হয়ে যায়, প্রতি মিটারে মনে করো 1 টাকা করে ছিনতাই হয়। ঠিক আছে, সো যত সামনে আগাবা তত বেশি ছিনতাই হচ্ছে, মানে তোমার টাকার পরিমাণটা চেঞ্জ হচ্ছে পুরো রাস্তা জুড়ে, বলটাও সেম পুরো রাস্তা জুড়ে চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি ছোট্ট একটু জায়গা নিই, মনে করো তুমি এখান থেকে এখানে যাবা, তাহলে এইটুকু জায়গা জুড়ে কি তোমার টাকাটা খুব বেশি চেঞ্জ হয়ে যাবে? না, হয়তো এখানে ছিল তোমার কাছে 51,101 টাকা, এখানে হয়ে যাবে 51,100 টাকা। রাইট, তার মানে এখানে চেঞ্জটা কিন্তু খুব বেশি না। সো এই ছোট্ট জায়গা জুড়ে আমি চেঞ্জটাকে কাইন্ড অফ হচ্ছে নাই বলতে পারবো, এই বলটাকে আমি কাইন্ড অফ ধ্রুবই বলতে পারবো এই ছোট্ট জায়গা জুড়ে। সো এই ছোট্ট জায়গাতে যেহেতু বলটা ধ্রুব, এই ছোট্ট জায়গার জন্য আমি আসলে আমাদের ধ্রুব বলের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। বাট আমার তো চাই পুরোটা কৃতকাজ। সো আমি এটাকে ইন্টিগ্রেট যদি করি এই S1 থেকে S2 পর্যন্ত, তাইলে আমি পুরোটা কৃতকাজ পেয়ে যাব। এখন ইন্টিগ্রেশন করলে কেন পুরোটা পাওয়া যায়, এটার কনসেপ্ট আসলে ইন্টিগ্রেশনের ক্লাসে শিখবা। ঠিক আছে, এখন আপাতত বিশ্বাস করতে হবে যে ইন্টিগ্রেশন করা মানে আমি ছোট্ট ছোট্ট অংশ যেগুলো নিচ্ছি, এই সবগুলোর যোগফলটা আমি পাচ্ছি। ঠিক আছে, এই সবগুলোর যোগফলটা আমি নিচ্ছি, আমি যে যতগুলো ছোট ছোট ডিস্টেন্স নিচ্ছি সবগুলোর যোগফলটা আমি ইন্টিগ্রেশন করে পাচ্ছি। ঠিক আছে, বলো এখন বুঝছো কিনা? বুঝছো? হ্যাঁ, রয়্যাল টিচাররা তোমাদের ইন্টিগ্রেশন পড়াবে। ঠিক আছে,
ফিজিক্সের ক্লাসে ম্যাথের রয়্যাল বলতেছি, ঝামেলা তো হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ডান ডান ডান, রাইট, ওকে, ঠিক আছে। সো এখন এখান থেকে ম্যাথ কিভাবে আসবে? দেখো একটা ডেফিনেশন, যে পরিবর্তনশীল বল কাকে বলে, বরিশাল বোর্ড 2023। দেখো চোখ অফ করেই কিন্তু কানের মধ্যে বাজে, যে বল সময়ের সাথে অথবা সরণের সাথে পরিবর্তনশীল। ঠিক আছে, বা তুমি বলতে পারো সময়ের সাথে অথবা সরণের সাথে, দুইটার সাথে কিন্তু চেঞ্জ হচ্ছিল, তাই না? সময়ের সাথে অথবা সরণের সাথে যদি কোনো বলের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তন হয়, তাহলে আমরা তাকে বলতে পারবো কি, পরিবর্তনশীল বল। দেখো বল যেহেতু একটা ভেক্টর রাশি, তার মান চেঞ্জ হইলেও সে চেঞ্জ হয়েছে, তার ডিরেকশন চেঞ্জ হইলেও সে চেঞ্জ হয়েছে, তাই না? যে কোনো একটা চেঞ্জ হওয়া মানে বলের চেঞ্জ হওয়া। তার মানে আমরা পরিবর্তনশীল বল বলতে পারবো সময়ের সাথে অথবা সরণের সাথে যদি কোনো বলের মান অথবা দিক অথবা উভয়ই চেঞ্জ হয়, তাহলে তাকে কি বলবো, পরিবর্তনশীল বল বলবো। বলো ডেফিনেশনটা একদম ক্লিয়ার কিনা, মনের মধ্যে গেঁথে গেছে কিনা ডেফিনেশনটা, বলো। বরিশাল বোর্ড 2023 একদম পানির মতো ক্লিয়ার কিনা ডেফিনেশনটা। তার মানে যদি কোনো বল সময়ের সাথে অথবা সরণের সাথে তার মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তন হয়, মান পরিবর্তন হলেও বলটা পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হলেও বলটা পরিবর্তন হচ্ছে, দুইটাই পরিবর্তন হলেও বলটা পরিবর্তন হচ্ছে, যে কোনো একজন পরিবর্তন হলেই হয়েছে, তাকে আমরা বলবো কি, ধ্রুব বল। ঠিক আছে, সরি, পরিবর্তনশীল বল। ওকে, এখন আমরা এক দুটা ম্যাথ করলে তোমাদের জন্য আরো জিনিসটা ইজি হয়ে যাবে। দেখো খুবই সহজ। এখানে কি বলছে, আমাদের একটা বল দেয়া, আমাদের একটা কি দেয়া বলো তো, বল দেয়া। এই বলটার প্রথম কাজ হচ্ছে, ভাই বলটা ধ্রুব নাকি পরিবর্তনশীল, আমাকে এটা বলো। এই বলটা কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? এই বলটা কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল, বলো তো? ধ্রুব নাকি পরিবর্তনশীল বল, বলো তো? এটা পরিবর্তনশীল বল, কারণ এটার মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো এক্স এর মান চেঞ্জ হইলে মানে সরণটা চেঞ্জ হইলে বলের মানটাও চেঞ্জ হচ্ছে, সরণটা চেঞ্জ হইলে বলের মানটাও চেঞ্জ হচ্ছে। তার মানে এই বলটা একটা পরিবর্তনশীল বল। তার মানে নর্মাল গুণ করলে আমাদের হবে না, নর্মাল গুণ করলে আমাদের এই জিনিসটা হবে না। তার মানে একটা পরিবর্তনশীল বল। এই বলটা যখন একটা বস্তুর সরণ 1 মিটার থেকে 3 মিটারে ঘটায়, তখন সেই বল দ্বারা কৃত কাজটা কত, সেই বল দ্বারা কৃত কাজটা কত। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এখন আমাদের যে আগের ফর্মুলাটা আমরা দেখে আসছি, এটার উপর আমাদের আরেকটু কাজ করতে হবে। কি কাজ? এই কাজটা একটু খেয়াল করো, আরেকটু কি কাজ করতে হবে। দেখো এখানে আমাদের বল এটা একটা ভেক্টর রাশি, সরণ এটাও একটা ভেক্টর রাশি। তাইলে বলের ভেক্টর রাশিটাকে তুমি এরকম ভাবে প্রকাশ করতে পারবা না, আমাকে বলো তো, যে বল এটা যেহেতু পরিবর্তনশীল, তার মানে কিছু একটা থাকবে, এটার এক্স কম্পোনেন্ট থাকবে ইন্টু আই ক্যাপ, প্লাস এটার ওয়াই কম্পোনেন্ট থাকবে ইন্টু জে ক্যাপ, প্লাস এটার জেড কম্পোনেন্ট থাকবে ইন্টু কে ক্যাপ। বলটাকে এরকম ভেক্টর আকারে লিখতে পারবো না, বলো তো? যেহেতু বলটা একটা ভেক্টর রাশি, এটা পরিবর্তনশীল হোক বা ধ্রুব, আমি যে কোনো বলকেই তো এরকম 3টা কম্পোনেন্টে ভাগ করে লিখতে পারবো। এক্স অক্ষের উপাংশ, ওয়াই অক্ষের উপাংশ, জেড অক্ষের উপাংশ, এই 3টা সম্মিলিতভাবেই তো আমি এই বলটা পাচ্ছি। যে কোনো বলকে আমি 3টা উপাংশে ভাগ করতে পারবো। সিমিলারলি আমার যে সরণ ভেক্টর আছে, সরণও তো একটা ভেক্টর, রাইট? সরণও তো একটা ভেক্টর। সো এই সরণ ভেক্টরটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো না, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা মানে কি, এক্স অক্ষ বরাবর সে কতটুকু যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু যাচ্ছে, জেড অক্ষ বরাবর সে কতটুকু যাচ্ছে। মনে আছে? তোমরা এই সরণটাকেই জাস্ট আর নাম দিয়ে দেখতেছিলা ভেক্টর ক্লাসে, জাস্ট আর নাম দিয়ে দেখতেছিলাম, মনে আছে? ব্যাসার্ধ ভেক্টর বা তোমার সরণ ভেক্টর, আর নাম দিয়ে দেখতেছিলাম, আমি জাস্ট এস দিয়ে বলতেছি, জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি, আর কিছুই না। তার মানে এটাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারবো। বাট আমাদের এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে কি বলতো, ডিএস। তার মানে তার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল টার্মটা আমাদের লাগবে। এখন একটা র্যান্ডম কিছু সাপেক্ষে তুমি যদি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো, র্যান্ডম কোনো একটা ভেরিয়েবল, র্যান্ডম কোনো একটা চলকের সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, তুমি আসলে পেয়ে যাবে হচ্ছে এইরকম, ডিএস ইকুয়ালস টু ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। যারা এই লাইনটা বুঝবা না, তোমাদের ইন্টিগ্রেশন অনেক দুঃখ আছে। ইন্টিগ্রেশনে আমরা কি করি, আমরা এরকম লিখতাম, মনে আছে? যে এক্স ইকুয়ালস টু জেড হইলে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, মনে আছে? ইন্টিগ্রেশন আমরা এই জিনিসটা লিখতাম, বা আমরা ধরে নেই এরকম যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, তার মানে 2x dx ইকুয়ালস টু ডিজেড। ইন্টিগ্রেশন এরকম আমরা ধরে নেই। এখানে কি করছি, একটা র্যান্ডম ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি একবার, একটা র্যান্ডম ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি একবার। এখানে আমরা মূলত কি করি, ইন্টিগ্রেশনে মূলত কি করি জানো? একটা র্যান্ডম ভেরিয়েবল, মনে করো সেটা টি,
বা যে কোনো কিছু, ওই র্যান্ডম ভেরিয়েবলের সাপেক্ষে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, চেইন রুল অ্যাপ্লাই হবে, 2x হবে এবং এখানে আসবে dx বাই dt, যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করতেছো, তাই না? এখানে জেডটাও তুমি লিখতে পারবা dz বাই dt। সো দুই পাশ থেকে এটা কাইটা দিলে তোমার আসলে যে জিনিসটা তুমি চাচ্ছিলা সেই জিনিসটাই তুমি পেয়ে যাও, 2x dx ইন্টু dz। বলো ইন্টিগ্রেশনের এই জিনিসটা জানো কিনা? এটা না জানলে ভাই ইন্টিগ্রেশনে তোমার খুবই বড় দুঃখ আছে, মানে ইন্টিগ্রেশন অধ্যায়ে তুমি হুঁচট খাওয়া, যাইতে যাইতে হুঁচট খাওয়া। এই জিনিসটা সবাই জানো না যে তোমার যদি x স্কোয়ার ইকুয়ালস টু z ধরো তাহলে 2x dx ইকুয়ালস টু dz ধরা যায়। জানো কিনা সবাই বলো তো? জানো? না জানলে তুমি ইন্টিগ্রেশন অধ্যায়ে পড়ে ফেলবা। সো এখন আপাতত আমার কথা মেনে নাও, না মানা ছাড়া তো কিছু করার নাই। তার মানে এইরকম থাকলে আমরা এরকম বলতে পারি, বা x ইকুয়ালস টু z ধরলে আমরা কি বলতে পারি বলতো, dx ইকুয়ালস টু dz এরকম বলতে পারি ইন্টিগ্রেশনে। সো আমরা এই জায়গাতে s ইকুয়ালস টু যেহেতু এটা বললাম, ds ইকুয়ালস টু কি বলবো, dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ প্লাস dzk ক্যাপ। বুঝছো? ক্লিয়ার? এখন তুমি আমাকে জাস্ট একটা জিনিস বলো, আমি যদি এই দুইটা জিনিস এখানে মানে এখানে যদি অ্যাপ্লাই করি কি হবে ব্যাপারটা? ব্যাপারটা হবে এইরকম যে আমাদের fxi ক্যাপ প্লাস fyj ক্যাপ প্লাস fzk ক্যাপ, এটার সাথে ডট প্রোডাক্ট কি বলতো, dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ প্লাস dzk ক্যাপ, তাই না? এরকম না বলতো? আর ডট প্রোডাক্টে কি হয়, প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটার সাথে গুণ হয়, i এরটার সাথে i, j এরটার সাথে j, k এরটার সাথে k। সো আলটিমেটলি তোমার ফর্মুলাটা যেটা দিয়ে আমরা ম্যাথ করব সেটা হয়ে যায় এরকম যে fx ইনটু dx, এটার লিমিটটা কি x1 থেকে x2, মানে x অক্ষ বরাবর যতটুকু সরণ করছে, মানে এই ফর্মুলা তো সবগুলো অক্ষের জন্য ছিল, আমি জাস্ট ফর্মুলাটাকে x অক্ষের জন্য লিখলাম। এটা তো সবগুলো অক্ষের জন্য ছিল, আমি জাস্ট ফর্মুলাটা একটা অক্ষ x অক্ষের জন্য লিখলাম। x অক্ষের সরণ, x অক্ষের সরণের লিমিট প্লাস y অক্ষের বল, y অক্ষের সরণ, y অক্ষের সরণের লিমিট প্লাস তোমার z অক্ষের বল, z অক্ষের সরণ, z অক্ষের লিমিট। বুঝছো বলো তো? বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো? আমাকে বলো তো। দেখো এইটা আর এইটা ডট গুণ করলেই তুমি এই জিনিসটা পাও যে fy dy, fx dx, fz dz, মানে একটা বলের x অক্ষের উপাংশ, সরণের x অক্ষের উপাংশ এবং x অক্ষের লিমিট। ঠিক আছে? এরকম ভাবে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজটা বের করতে পারি। বলো বুঝছো? না বুঝলে ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, একটু একটু ওয়েট করো, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। অনেকের এই রকম ডেরিভেটিভ টাইপের জিনিসগুলো দেখতে ভয় লাগে, এটা আসলে ভয় লাগা উচিত, কারণ ইন্টিগ্রেশন তো সহজ জিনিস না। সো এটা আসলেই দেখলে ভয় লাগা উচিত, বাট ম্যাথ দেখলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে জিনিসটা। মোটামুটি একটু আইডিয়া রাখো। এখন একটা জিনিস দেখো, এই জায়গায় আমাদের এক্স অক্ষের জিনিসপত্র দেয়া, তার মানে ওয়াই জেড এগুলো আমাদের লাগবে না। সো আমরা কৃতকাজটা কেমনে বের করব? আমাদের লিমিটটা শুধু এক্স অক্ষের উপর লিমিট দিব। 1 মিটার থেকে আমি গেছি 3 মিটারে, এক্স অক্ষ বরাবর বল কত, এই সবটা কিন্তু এক্স অক্ষ বরাবর বল, তাই না? এই যে আই ক্যাপ দেওয়া লাস্টে, তাই না? সবটা এক্স অক্ষ বরাবর বল, তার মানে এক্স অক্ষ বরাবর বল কত, 5 প্লাস 3x মাইনাস 8x কিউব। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বল ইন্টু ডিএক্স। সো এই সিম্পল ইন্টিগ্রেশনটা থেকে তুমি যে উত্তরটা পাবা সেটা হচ্ছে তোমার এইখানে কৃত কাজ, সেটা হচ্ছে তোমার এইখানে কৃত কাজ। বলো ইন্টিগ্রেশন তো সবাই পারো মোটামুটি, এইটুকু বেসিক, যে ইন্টিগ্রেশন অফ x dx এটা কি হয়, এটা হয় হচ্ছে x টু দি পাওয়ার, মানে x টু দি পাওয়ার n কে যদি ইন্টিগ্রেট করি এটা হয়ে যাবে n+1, নিচে হয়ে যাবে n+1। ঠিক আছে? সো এখানেও সিম্পল রুল ওইটাই অ্যাপ্লাই করো। এখানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে আলটিমেটলি এখানে কি আসবে, 5 ইন্টু এক্স, এখানে কি আসবে বলো তো, 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এখানে কি আসবে বলো তো, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এখন লিমিটগুলা বসাও, এটা কত থেকে কত, 1 থেকে 3, তার মানে পুরোটার সাথে একসাথেই বসায় দাও, সবগুলো যেহেতু এক্স পুরোটাতে একসাথেই বসায় দাও যে 1 থেকে 3। সো প্রথমে তুমি এক্স এর ভ্যালু 3 বসাবা, তারপরে এক্স এর ভ্যালু 1 বসাবা, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে। এটা ইন্টিগ্রেশনের প্রশ্ন, বা তোমার যেহেতু ক্যালকুলেটর আছে খুব সহজে ক্যালকুলেটরে বসাই তুমি উত্তরটা পেয়ে যাবা। তুমি যদি ক্যালকুলেটরে বসাও তাইলেই তোমার উত্তরটা পেয়ে যাবা। সো আমাকে একজন উত্তরটা বলো তো, আমাকে একটু উত্তরটা বলো তো। এটা একদম ইজি একটা, মানে ইজি একটা ইন্টিগ্রেশন, সবাই পারবা এই জিনিসটা। ইন্টিগ্রেশন অফ 5 তারপর কত 1 থেকে 3 প্লাস ইন্টিগ্রেশন অফ 3x, এটার লিমিট কত বলো তো, এটার লিমিট হচ্ছে 1 থেকে 3, সবগুলা লিমিটই 1। তুমি চাইলে আলাদা আলাদা লিখতে পারো, তুমি চাইলে একসাথেও লিখতে পারো, সমস্যা নয়। এটা ইন্টিগ্রেশন অফ 8x কিউব, এটার লিমিট কত 1 থেকে 3। ওকে।
উত্তরটা কত আসছে বলো তো? -138। ঠিক আছে, ভেরি গুড, -138। বলো ম্যাথটা বুঝছো কিনা সবাই, বা এই পরিবর্তনশীল বল দেওয়া থাকলে পারবা কিনা বলো তো সবাই, বলো তো পারবা কিনা? পারছো? ম্যাথটা বুঝছো? বুঝলে একটা করে সি লিখো সবাই। ক্যালকুলেটরে কেমনে করে এটা, ক্যালকুলেটর হ্যাক্স দেখলে তুমি বুঝে যাবা। বুঝছো? ক্যালকুলেটর থেকে ইন্টিগ্রেশন বাটন আছে, ওইখানে তুমি লিখলেই হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? আমাকে একটু এনশিওর করো সবাই বুঝছো কিনা। সবাই বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ডান। কেউ না বুঝলে আমাকে বলবো অবশ্যই। এটা দেখো, এখানে কি বলছে, আমার একটা বল আছে, এই বলটা প্রথমেই বলো এটা পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল? এই বলটা পরিবর্তনশীল বল। তার মানে এই বলটা যেহেতু পরিবর্তনশীল, তার মানে আমরা ধ্রুব বলের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। সো এই বলের দুইটা কম্পোনেন্ট দেখো, একটা এক্স অক্ষে, একটা ওয়াই অক্ষে। তার মানে আমাদের দুইটা অক্ষে ইন্টিগ্রেশনটা করতে হবে। কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছো? এই বিন্দু থেকে এই বিন্দু। তার মানে এইটা হচ্ছে তোমার x1 y1 বিন্দু, এটা হচ্ছে তোমার x2 y2 বিন্দু, তাই না? সরল রেখা অধ্যায়ে পড়ছো। একটা বিন্দু যদি দেয়া থাকে, প্রথমটা x পরেরটা y, এখানেও প্রথমটা x পরেরটা y। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছো, x এর ভ্যালু এইটা থেকে এইটাই গেছো, y এর ভ্যালু এইটা থেকে এইটাই গেছো। তাহলে তুমি খুব সহজে এখানে ক্যালকুলেট করতে পারবে না। সো আগের মতো আবার তুমি জাস্ট ফর্মুলাটা লেখো। আমাদের ফর্মুলাটা কি ছিল? w x অক্ষে ইন্টিগ্রেশন করব। x অক্ষের লিমিট কত থেকে কত খেয়াল করো, খেয়াল করো, x অক্ষের লিমিট কত থেকে কত? 2 থেকে -2। তার মানে 2 থেকে -2 এটা হচ্ছে x অক্ষের লিমিট। 2 থেকে -2 এই পয়েন্টে গেছি x অক্ষের লিমিট। x অক্ষে বল কত? 2x ইনটু dx প্লাস y অক্ষের লিমিট কত? 3 থেকে 5, 3 থেকে 5। y অক্ষে বল কত? y অক্ষে বল হচ্ছে -y4², মানে -4y², এটা হচ্ছে y অক্ষে বল ইনটু dy। বুঝতে পারছো? এই সিম্পল ইন্টিগ্রেশনটা করলে তোমার উত্তরটা পেয়ে যাবা। বলো তো সবাই বুঝছো কিনা, পারবা কিনা বলো তো, ম্যাথটা পারছো কিনা বা পারবা কিনা বলো তো। যদি এরকম ম্যাথ আসে পারবা কিনা বলো তো আমাকে, পারবা কিনা? পারবা? যদি এরকম ম্যাথ আসে পারবা কিনা? মেইন কথা হচ্ছে তোমার যদি বল দেয়া থাকে এরকম, মনে করো একটা বল দেয়া যে কিছু একটা আই ক্যাপ প্লাস কিছু একটা জে ক্যাপ প্লাস কিছু একটা কে ক্যাপ, ঠিক আছে? এরকম যদি তোমার বলটা দেয়া থাকে, এই যে বলটা দেয়া, এটা যদি পরিবর্তনশীল হয়, তুমি তার যে কৃত কাজটা বের করবা সেটা হয়ে যাবে হচ্ছে এক্স অক্ষে যেই বিন্দু থেকে যেই বিন্দুতে গেছে, মনে করো x1 থেকে x2, এই যে x অক্ষের বল ইনটু dx প্লাস y অক্ষে যেই বিন্দু থেকে যেই বিন্দুতে গেছে, y1 থেকে y2, এই যে y অক্ষের বল ইনটু dy প্লাস z অক্ষে যেখান থেকে যেখানে গেছে ইনটু z অক্ষের বল ইনটু dz। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? সবাই যদি ক্লিয়ার থাকো, সবাই যদি বুঝে থাকো, সবাই যদি বুঝে থাকো, এটা করে দাও, এটা করে দাও। সবাই যদি বুঝে থাকো এটা করে দাও, এটা করে দাও। সবাই যদি বুঝে থাকো এটা করে দাও। বলো, যাদের ওয়েবে প্রবলেম হচ্ছে তোমরা ফেসবুকে চলে আসো। ওয়েবে মাঝে মধ্যেই প্রবলেম দেয়, এটা আসলে সব ক্লাসের জন্যই কনস্ট্যান্ট, এটা ইন্টারনেটের জন্য না। ওয়েবে মাঝে মধ্যে প্রবলেম দেয়, যাদের প্রবলেম হচ্ছে ফেসবুকে চলে আসো, ঠিক আছে? ওকে, এখন এইটা করো। আচ্ছা, এইটুকু ক্যালকুলেশন কিভাবে করবা, এটা ইন্টিগ্রেশন যখন পড়বা তখন তোমরা পারবা। বিশ্বাস করো, ইন্টিগ্রেশন যখন পড়বা এগুলো তোমাদের জন্য বেসিক জিনিস। সো এইগুলা তোমরা ক্যালকুলেশনটা পারবা, ইন্টিগ্রেশন ক্লাস যখন করবা তখনই পারবা। এগুলা তোমাদের জন্য বেসিক জিনিস, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ যখন পড়বা তখন তোমরা পারবা। ওকে, সো এটা তোমরা বাসায় ট্রাই করবা, এটা একটু ইন্টারেস্টিং, এই জন্য আমি করে দিব না, এটা দেখি কতজন পারো, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, এখানে বলটার দিকে তাকালে তুমি বুঝতে পারবে কেন এটা ইন্টারেস্টিং, ঠিক আছে? এটা একটু তোমরা ট্রাই করবা। এটা হচ্ছে আজকের ক্লাসের হোমওয়ার্ক 1। ক্লাসের হোমওয়ার্কগুলা তোমাদের নোটে বা কোথাও সলভ করে আমাকে মেনশন করবা পোস্ট করে, ঠিক আছে? সো হোমওয়ার্কের মধ্যে হোমওয়ার্ক 1 হচ্ছে এটা। যদি না পারো নেক্সট ক্লাসে তো আমি আসি, আমি তো করেই দিব, ঠিক আছে? ওকে, এখন আসি গ্রাফ সংক্রান্ত যে ম্যাথগুলা। একদম সবাই মনোযোগ দাও এই জায়গাতে। গ্রাফ সংক্রান্ত যে ম্যাথগুলা সেগুলো একটু দেখি। দেখো, আমাদের বল এবং সরণ অথবা বল এবং সময় দুই রকমের গ্রাফ আমাদের হইতে পারে। এখন ইন্টিগ্রেশন পড়ো নাই বলে তোমাদের কাছে এগুলো একটু এলোমেলো মনে হতে পারে, ঠিক আছে? ইন্টিগ্রেশনে একটা কনসেপ্ট তোমরা পড়বা, এটা এখন পড়বা না, ইন্টিগ্রেশনে পড়বা। ইন্টিগ্রেশনে একটা কনসেপ্ট তোমরা পড়বা এইরকম।
কি কনসেপ্ট, যে আমাদের যদি এটা ওয়াই ভার্সেস এক্স একটা গ্রাফ হয় এবং এখানে একটা ফাংশন হয়, এটা মনে করো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 7, এটা মনে করো একটা ফাংশন, ঠিক আছে? ওই ফাংশনটার গ্রাফ মনে করো এটা। তুমি প্রত্যেকটা ফাংশনের গ্রাফ আঁকাইতে পারবা, এক্স এর ভ্যালু বসালে ওয়াই এর ভ্যালু পাবা, এরকম অনেকগুলো বিন্দু নিয়ে তুমি গ্রাফ আঁকাইতে পারবা। ইন্টিগ্রেশন একটা কনসেপ্ট হচ্ছে ইন্টিগ্রেশন বাই এরিয়া, অর্থাৎ তুমি যদি এই ওয়াইটাকে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, মনে করো একটা লিমিট x1 থেকে x2 এর মধ্যে, ঠিক আছে, x1 থেকে x2 এর মধ্যে, তাইলে তুমি যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে এরিয়া। কি পাবা? এরিয়া পাবা। এটা পিওর ইন্টিগ্রেশনের কনসেপ্ট, ঠিক আছে? সো এই লিমিটের মধ্যে তুমি যদি এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করো, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে এই অক্ষের সাথে এতটুকুর এরিয়া, বা এই যে ফাংশনের গ্রাফটা আছে বা ফাংশনটা আছে, এটা এক্স অক্ষের সাথে কতটুকু এরিয়া কভার করছে সেটা তুমি ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবা। এক্স অক্ষের সাথে কতটুকু এরিয়া কভার করছে সেটা তুমি ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবা, ঠিক আছে? সো আমাদের এই জায়গাতেও একদম সিমিলার কনসেপ্ট। দেখো, আমি যদি এই জায়গাতে একদম বেসিকটা দিয়ে বোঝাই, যেন ইন্টিগ্রেশনের কনসেপ্ট না বুঝলেও তোমাদের হয়ে যায়। দেখো, মনে করো আমি একটা বল নিলাম, ঠিক আছে, একটা ধ্রুব বল। এই বলটা কি ধ্রুব বল না বলো তো? যে সব সময় এই বলটার মান 5 নিউটন, তার মানে এটা অবশ্যই ধ্রুব বল, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, এটা একদম ধ্রুব বল, কোনো পরিবর্তন নাই। আমি মনে করলাম এটা 0 থেকে মনে করো এই 10 মিটার সরণ ঘটলো, ঠিক আছে, 10 মিটার সরণ ঘটলো। তাহলে তুমি এখন কাজটা আমাকে কি বলবা বলো তো? কাজ সমান বল ইন্টু সরণ, তাই না? যেহেতু এটা ধ্রুব বল, কোনো সমস্যাই নাই, আর দুটো একই দিকে প্রয়োগ হচ্ছে আমি বলে দিলাম। তার মানে এখানে 10 ইন্টু 5, তার মানে 50 জুল তোমার কৃত কাজ হবে, তাই না? বলো তো, একমত না আমার সাথে? তোমরা সবাই আমার সাথে একমত না বলো তো? 50 জুল কৃত কাজ হবে, আমার সাথে একমত না? বলটা ধ্রুব এবং 10 মিটার সরণ করছে, এই ধ্রুব বলের জন্য 10 মিটার জুড়েই আমাদের 5 নিউটন বল প্রয়োগ ছিল, তাহলে কৃত কাজ হবে 50 জুল। আমার সাথে সবাই একমত, ঠিক আছে? তাহলে একটু অন্যভাবে খেয়াল করে বলো তো, অন্যভাবে জিনিসটাকে একটু উপলব্ধি করে বলো তো। তার মানে এখানে কি বলতে চাচ্ছে? এই বাহুটার দৈর্ঘ্য কত বলো তো? এই যে এই বাহুটার দৈর্ঘ্য অবশ্যই 10 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য কত বলো তো? 5 মিটার। তার মানে এইটুকুর যে ক্ষেত্রফল, এটা তো একটা আয়তক্ষেত্র, তার মানে তার ক্ষেত্রফল কি? a ইন্টু বি, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এইটুকুর যে ক্ষেত্রফল বা যে এরিয়া, এটাই আমার কাজ বলতেছে, তাই না? একটা ধ্রুব বলের জন্য আমরা একটা প্রমাণ করেও দেখলাম যে এইটুকুর এরিয়াটুকুই আমাকে কাজের কথা বলতেছে, এটুকুর এরিয়াটাই আমাকে কাজের কথা বলতেছে। সো জাস্ট আমার উপর বিশ্বাস রাখো যে একটা পরিবর্তনশীল বলের জন্য ওই জিনিসটা সত্য। তার মানে এটা যদি একটা পরিবর্তনশীল বল হইতো, অর্থাৎ তোমার সামনে আগাচ্ছ আর বল তেরিং বেরিং করতেছে, কি করতেছে? তেরিং বেরিং করতেছে। অনেক সময় বাচ্চারা এরকম করে, মেলায় নিয়ে গেলে কি করে বলো তো? জিলাপির দোকানে যায় দাঁড়ায় থাকে, ঠিক আছে, একদম তোমার বাঁশ ধরে দাঁড়ায় থাকে জিলাপি। আমার একটা মামাতো ভাই ছিল, বুঝছো, ছোটবেলায় মেলায় গেছিল, নানু বাড়িতে সবাই একসাথে যায় না, সো জিলাপির দোকানে যায় বাঁশ ধরে দাঁড়ায় ছিল, জিলাপি না নিয়ে আজকে বাড়িতে যাবে না। সো ওই রকম, যেটা তেরিং বেরিং করতেছে, অর্থাৎ যত সামনের দিকে আগাচ্ছ বলের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো জাস্ট আমার উপর বিশ্বাস রাখো যে এইটুকুর যে এরিয়া, এইটুকুর এরিয়াটাও তোমাকেও কৃত কাজ দিবে। তার মানে এইটুকুর এরিয়াটাও তোমাকে কি দিবে বলতো? কৃত কাজ দিবে। এইটুকুর এরিয়াটাও তোমাকে কি দিবে বলতো? কৃত কাজ দিবে। এখন এটা কিসের কনসেপ্টের বেসিসে আমরা লিখছি? যেহেতু বলটা পরিবর্তনশীল, পরিবর্তনশীল বলের কৃত কাজটা আমরা এরকম ভাবে লিখতাম না, মনে আছে? যে S1 থেকে S2 FDS। সো এটা আসলে মিন করে, ইন্টিগ্রেশনটাই মিন করে আসলে এরিয়া। ইন্টিগ্রেশন সবসময় এরিয়া মিন করে। সো এটা আসলে এস অক্ষের সাথে এরিয়াটা মিন করে। সো এটা পরিবর্তনশীল বলের জন্য সত্য, এটা জাস্ট আমার উপর বিশ্বাস করে মাইনা নাও। ইন্টিগ্রেশন যে এরিয়া মিন করে, এটা ইন্টিগ্রেশনের ক্লাসে পড়ে ফেলবা, ঠিক আছে? তার মানে এফএস গ্রাফের ক্ষেত্রফলটা তোমাকে কি দেয়? এরিয়া দেয়। বাট পয়েন্ট টু বি নোটেড, যে ক্ষেত্রফল এটা এক্স এস অক্ষের সাথে বা সরণের অক্ষের সাথে, বলের অক্ষের সাথে না, কিন্তু সরণের অক্ষের সাথে ক্ষেত্রফলটা তোমাকে কি দেয় বলো তো? কৃত কাজ দেয়। তার মানে তোমাকে যদি আমি এরকম ভাবে বলি যে তোমার এই জায়গাতে মনে করো বল, আর এই জায়গাতে মনে করো সরণ, এই জায়গাতে সরণ, এই জায়গাতে বল, ঠিক আছে? এই জায়গাতে যদি বলের রাশিমালাটা বা বলটা যদি এরকম হয়, তাইলে আমরা খুব সহজেই বলতে পারবো যে এইটুকু ক্ষেত্রফল আমাকে কি দিবে বলতো? এইটুকু ক্ষেত্রফল আমাকে কৃত কাজ দেবে, তাই না? এইটুকু ক্ষেত্রফলই আমাকে কৃত কাজ দেবে। বাট যদি সামহাও এরকম হয়, মানে আমি অক্ষগুলো তোমাকে চেঞ্জ করে দিলাম, ওকে, একটু খেয়াল রাখবে এই জিনিসগুলো। সো আমি এইদিকে দিলাম বল, এইদিকে দিলাম সরণ, তখন কিন্তু এই ক্ষেত্রফলটা তোমাকে কৃত কাজ দিবে না। কোন অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা তোমাকে কৃত কাজ দিবে বলতো? এস অক্ষের সাথে।
এস যেদিকে সেই দিকের যে ক্ষেত্রফলটা সেটা তোমাকে কৃতকাজ দিবে, বা সরণের যে অক্ষটা সেই দিকে যে ক্ষেত্রফলটা সেই অক্ষের সাথে ক্ষেত্রফলটা তোমাকে দিবে হচ্ছে কৃতকাজ। ওকে, তার মানে এই ক্ষেত্রফলটা তোমাকে দিবে কৃতকাজ, এই ক্ষেত্রফলটা তোমাকে দিবে কৃতকাজ। ঠিক আছে, ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখো। আবার একটা জিনিস মাথায় রাখো, যদি বল এবং সরণ জায়গায় বল ইনটু সময় থাকে তখন আবার ক্ষেত্রফলটা কৃতকাজ দিবে না। দেখো আবার সেম কনসেপ্ট, ক্ষেত্রফল মানে আমরা কি পাচ্ছি বলতো, এই দুটো অক্ষের গুণফল। তার মানে এখানে একটা ধ্রুব বল নেই, এখানে একটা ধ্রুব বল নেই, এখানে একটা ধ্রুব বল নেই, তাইলে ক্ষেত্রফলটা কত বলতো হচ্ছে, মনে করো এখানে টাইমটা হচ্ছে টি, এখানে বলটা হচ্ছে মনে করো এফ, তাহলে ক্ষেত্রফলটা দুটোর গুণফল হচ্ছে না। তার মানে এরিয়াটা আসলে কি দিচ্ছে, এই এরিয়াটা দিচ্ছে হলো এফ ইন্টু টি। এফ ইন্টু টি কি কাজ মিন করে? না। এফ ইন্টু টি কি কাজ মিন করে? না। এফ ইন্টু টি কি মিন করে বলতো? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এফ ইন্টু টি কি মিন করে? বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন। ওকে, তার মানে এটা কি মিন করে বলতো? ভরবেগের পরিবর্তন। তার মানে আবেগের বশে যদি এরকম একটা গ্রাফ দেখে ফেলো পরীক্ষা হলে, আবেগের বশে হুট করে উত্তর দেওয়ার কোনো তাড়াহুড়া নাই, কারণ জাস্ট অক্ষের জায়গাতে যদি টি দিয়ে দেয় তাইলে কিন্তু তোমার উত্তর, তার ক্ষেত্রফলটা কৃতকাজ মিন করবে না। ওকে, সো একটু খেয়াল রাখবা। বলো এতটুকু জিনিস একদম ক্লিয়ার কিনা সবাই? বলো এতটুকু জিনিস একদম ক্লিয়ার সবার? একদম ক্লিয়ার? সবার সবার একদম ক্লিয়ার? ওকে, ক্লিয়ার দেখতে পাচ্ছি সবার। অনেক এমসিকিউ কিন্তু আসে এখান থেকে। ক্লিয়ার সবাই? ঠিক আছে, ঠিক আছে, একদম ক্লিয়ার আশা করি সবাই, একদম ক্লিয়ার। তাইলে এখন এটার কৃতকাজ বের করে আমাকে বলো, কৃতকাজ কোনটুকু হবে বলো তো? সরণের অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা সেটা তোমাকে দিবে কৃতকাজ। সরণের অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা, দেখো এটা এদিকে আছে কি তোমার সরণ, এদিকে আছে তোমার বল, তার মানে সরণের অক্ষের সাথে যে ক্ষেত্রফল সেটা তোমার কি দিবে বলো তো? কৃতকাজ দিবে। তাহলে এখানে কৃতকাজ কত আমাকে বের করে বলো, কৃতকাজ কত? এইটুকু ক্ষেত্রফল, এটুকু ক্ষেত্রফলই তোমার কৃতকাজ। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এটা আমার থেকে বলো, তুমি খুব ভালো জানো। ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করতে হয় বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে উচ্চতাটা কত বলো তো? 15, তাই না? দেয় আছে এই যে 15, ওয়াই অক্ষের ভ্যালুটা কত? 15, তার মানে উচ্চতা হচ্ছে এখানে 15। ভূমিটা কত বলো তো? 0 থেকে 5, তার মানে টোটাল এরিয়াটা এখানে কত বলো তো? টোটাল এরিয়া এটাই আমাদের কৃতকাজ, এটা হচ্ছে কত বলো তো? হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 15, তার মানে কত হয় বলো তো? আলটিমেটলি 15কে 2.5 দিয়ে গুণ করো 37.5। বলো তো, বুঝতে পারছো সবাই? একদম ক্লিয়ার আশা করি, কারো কোনো সমস্যা নেই। তার মানে বল এবং সরণের যে গ্রাফ, এই গ্রাফের ক্ষেত্রফল, এটা গ্রাফ যে কোনো রকম হইতে পারে, এটা বৃত্তাকার হইতে পারে, এটা উদ্ভট আকৃতি থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট ক্ষেত্রফলটিও ক্যালকুলেট করবা, এস অক্ষের সাথে ক্ষেত্রফলটিও ক্যালকুলেট করবা, দ্যাটস ইট। ঠিক আছে, ডান। এর পরেরটা করো, এর পরেরটা করো, এটার ক্ষেত্রফলটা বের করো, এটার ক্ষেত্রফলটা বের করো, এটার ক্ষেত্রফলটা বের করো। দেখো খুব সহজ, বল এবং সরণ, তার মানে এই সরণের অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা এটি তোমাকে কৃতকাজ মিন করবে। তার মানে এইটুকু যে ক্ষেত্রফল, এইটুকু ক্ষেত্রফলই তোমাকে কৃতকাজ মিন করবে, তাই না? হোক বলটা পরিবর্তনশীল, ডাজন্ট ম্যাটার, বলটা দেখাই যাচ্ছে এখানে পরিবর্তনশীল, বাট আমাদের ক্ষেত্রফলটা ক্যালকুলেট করতে পারলেই হয়ে গেছে। সো এটা একটা অর্ধবৃত্ত, তাই না? সো একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হয় বলতো? একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হয় বলতো? হাফ ইন্টু পাই আর স্কোয়ার না? পাই আর স্কোয়ার হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল, হাফ ইন্টু পাই আর স্কোয়ার হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তার মানে হাফ ইন্টু পাই ইন্টু আর কত? ব্যাসার্ধ কত? দেখো ব্যাস হচ্ছে 10, ব্যাসার্ধ হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল এই জায়গাতে। এত জুল হচ্ছে তোমার কৃতকাজ। ঠিক আছে, সবাই এই জিনিসটা ক্লিয়ার? ঠিক আছে, ডান। এর পরেরটা আমার আগে করো। তার মানে এই জায়গাতে কৃতকাজ কি হবে? বল এবং এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা সেটাই হবে আমাদের কৃতকাজ। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এই জায়গাতে আমাদের আছে, সেই কনসেপ্টটা হলো একটা জিনিস দেখো, এটা আমরা একটু পরে যদি আমরা পড়বো, যখন পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক এগুলো যখন আমরা পড়বো তখন আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তখন আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, বাট এখন একটু একটু আইডিয়া দিয়ে দিই, একটু আইডিয়া দিয়ে দিই, একটু পরে আবার পড়বো আমরা। হ্যাঁ, একটু পরে আবার পড়বো আমরা। সো এই জায়গাতে আমি মনে করো বল প্রয়োগ করলাম এই দিকে, ঠিক আছে, 5 নিউটন, কিন্তু সরণ হইলো তার বিপরীত দিকে। মনে করো বস্তুটা এই দিকে যাওয়ার কথা ছিল, বস্তুটা এখন তেরিং বেরিং করে সে এই দিকে চলে আসছে। কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। কতটুকু দূরত্বে? মনে করো 5 নিউটন দূরত্বে চলে আসছে, 5 মিটার দূরত্বে চলে আসছে। এখন তুমি কি কৃত কাজটা এফ ইন্টু এস মানে 5 ইন্টু 5 এটা দিয়ে 25 বলতে পারবা?
না, কারণ আমরা কৃতকাজ সবসময় ক্যালকুলেট করি বলের দিকে সরণ, বল ইন্টু বলের দিকে সরণ অথবা সরণ ইন্টু সরণের দিকে বল, মানে দুইটা একই দিকে হইতে হবে। এখানে দুইটা একই দিকে আছে কি? একই দিকে নাই। আমাদের বলটা একদিকে, সরণটা আরেক দিকে। আমাদের বলটা এখানে একদিকে, সরণটা এখানে আরেক দিকে। বলটা এখানে একদিকে, সরণটা এখানে আরেক দিকে, তাই না? তার মানে এখানে আমাদের একই দিকে নাই। সো এই কেসে যদি আমরা কৃতকাজ বের করি, দেখো সরণ কোন দিকে হয়েছে? সরণ হয়েছে এই দিকে। কত মিটার? 5 মিটার। দুইটা একটা একটার উল্টা। সো আমি যদি কৃতকাজ ফর্মালি আমাদের ডেফিনেশন অনুযায়ী বের করি, এফ ডট এস এটাই আমাদের কৃতকাজ দেয়, তার মানে এফ এস কস থিটা এটাই আমাদের কৃতকাজ দিবে। সো আমাদের এই জায়গাতে কস থিটার ভ্যালুটা কত বলো তো? দুইটা ভেক্টর একদম অপোজিট, তার মানে কস থিটার ভ্যালুটা কত? 180 ডিগ্রি। তার মানে কজের 180 মান কত? -1। সো আলটিমেটলি তোমার কৃতকাজটা এখানে আসতেছে -5 × 5। বুঝছো? সো একটু পরে আমরা আরো ভালো করে পড়বো। সো মোট কথা, যদি বল এবং সরণ দুইটা উল্টা দিকে কাজ করে তখন কৃতকাজটা নেগেটিভ আসে। এটা আমরা পরে আরো ভালো করে পড়বো, এখন না বুঝলেও সমস্যা নেই। বাট এই ম্যাথের জন্য তুমি দেখো এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা সেটাই তোমাকে কৃতকাজ দিবে। তার মানে এইটুকু ক্ষেত্রফল, এইটুকু ক্ষেত্রফল, এইটুকুই তোমাকে কৃতকাজ দিবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই এই জায়গাটাতে সরণটা কি হয়েছে? নেগেটিভ। সরণটা কিন্তু উল্টা দিকে হয়েছে, বা বলটা উল্টা দিকে হয়েছে। সরণ যদিও পজিটিভ, বলটা কিন্তু উল্টা দিকে। তার মানে সরণ আর বল কিন্তু দুইটা একটা একটার উল্টা দিকে। বুঝছো? তার মানে এইটুকু ক্ষেত্রফল আমাদের নেগেটিভ কাজ দিবে। এইটুকু ক্ষেত্রফল আমাদের নেগেটিভ কাজ দিবে। কি কাজ? নেগেটিভ কাজ দিবে। ঠিক আছে, নেগেটিভ কাজ দিবে। সো যদি এটা নাও বুঝো, এটা না বুঝলেও তুমি এটা করতে পারবা। আসলে এটা না বুঝলেও তুমি আসলে করতে পারবা। দেখো তুমি আগের মতো ক্ষেত্রফলটা বের করো, আগের মতো ক্ষেত্রফলটা বের করো। এখানে একটা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই না? একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এটার ক্ষেত্রফলটা কত বলো তো? এটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ ইন্টু ভূমি কত? এটার 2, উচ্চতা কত? এটার 16। এটার ক্ষেত্রফল সবাই বুঝছো? এটার ক্ষেত্রফল সবাই বুঝছো যে এটার ক্ষেত্রফল হচ্ছে এইটা? কারো কোনো সমস্যা নেই? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার দৈর্ঘ্য কত? এতটুকু দূরত্ব কত? 3 মিটার। উচ্চতা কত? 16। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হয়ে যায় এটার ক্ষেত্রফল। এখন এই জায়গাতে তো কোনো ক্ষেত্রফল নাই, কারণ এখানে কোনো বলই নাই। তার মানে এখানে ক্ষেত্রফলটা 0, তাই না? এখানে ক্ষেত্রফলটা 0। এখন এই জায়গাতে একটু ক্যালকুলেট করো, এই জায়গাতে একটু ক্যালকুলেট করো। বলের মানটা এখানে কত? -4। তার মানে উচ্চতাটা এখানে কত? -4। তার মানে ভূমিটা কত এখানে বলো তো? 2। 8 থেকে 10 2। তার মানে এখানে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতাটা হচ্ছে -4। সো ডিরেক্ট -4 বসাও, তাইলে তুমি এইটুকু কৃতকাজ নেগেটিভ পাওয়া যাচ্ছ। সো তোমার আলটিমেটলি টোটাল কাজ কত বলো তো? এখানে কত আসে? এখানে আসে 16। এখানে কত আসে? 3 16 কত আসে বলো তো? 3 × 16, 16 দুগুণে 32, 3 16 54। 54 না, সরি, 3 16 কত আসে? 3 16 আসে 48, তাই না? 48 মাইনাস মাইনাস এখানে কত আসে? মাইনাস আসে 4। সো এখান থেকে তুমি টোটাল যে ওয়ার্ডটা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, বলো বুঝতে পারছো? তার মানে 48 আর 16 60, 60 থেকে 4 বিয়োগ করলে 56। বলো সবাই বুঝছো কিনা? হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে করলেও হবে। তুমি যদি এটাকে ত্রিভুজ আর চতুর্ভুজ না বের করে এই পুরোটাকে একটা ট্রাপিজিয়াম মনে করো, এই পুরোটাকে একটা ট্রাপিজিয়াম মনে করো। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তার মানে এই বাহুটার দৈর্ঘ্য প্লাস এইটুকুর দৈর্ঘ্য ইন্টু হচ্ছে উচ্চতা। তুমি ট্রাপিজিয়াম ধরেও করতে পারবে, ইটস আপ টু ইউ। এটা ক্ষেত্রফল কিভাবে বের করতে এটা তুমি আমার থেকে ভালো জানো। ঠিক আছে, এটাকে একটা ট্রাপিজিয়াম ধরেও তুমি করতে পারবে, বা তুমি চাইলে ছোট ছোট করে এটাকে ত্রিভুজ ধরো, এটাকে একটা আয়তক্ষেত্র ধরো, এটাকে আরেকটা ত্রিভুজ ধরো। বলো বুঝতে পারছো সবাই? বলো তো সবাই ক্লিয়ার কিনা? তাহলে একটা করে সি লিখো। যদি এই জিনিসটা সবার ক্লিয়ার হয় একটা করে সি লিখো। এই জিনিসটা যদি সবার ক্লিয়ার হয় একটা করে সি লিখো। সবার ক্লিয়ার? তার মানে ছোট ছোট তোমাকে যদি এরকম গ্রাফ দেই আমি, সেটার ক্ষেত্রফল তুমি বের করতে পারবা, সেটার ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। ঠিক আছে, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক নাম্বার 2। হোমওয়ার্ক নাম্বার 2, আমাদের এই জায়গাতে মনে করো বল আছে আর এইদিকে সরণ আছে। ঠিক আছে, এইদিকে মনে করো সরণ আর এইদিকে মনে করো বল। ঠিক আছে, আমি এই জায়গাতে তোমাকে একটা গ্রাফ দিলাম এরকম। ঠিক আছে, এখানে একটা গ্রাফ দিলাম এরকম। আমি বললাম এটা দিয়ে কৃত কাজটা কত, এটার কৃত কাজটা কত এটা বের করে দাও আমাকে। আমি অবশ্যই মানগুলা দিয়ে দিচ্ছি, কারণ মান না দিলে তো তুমি বের করতে পারবা না, তাই না? মানগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। ওকে,
সো আমি মনে করো মানগুলা দিয়ে দিচ্ছি তোমাকে। সো মান মনে করো এটা 8, এটা 10, এটা মনে করো 14, আর এইদিকে মনে করো এটা 5, এটা 10, এটা মনে করো 15, বা 5, এটা মনে করো 15, এটা মনে করো 20। সো এইটার কৃতকাজটা তোমরা বের করবা। এটা বের করতে পারলে মোটামুটি তোমাদের এই টাইপের সব কিছুই কভার হয়ে যাবে তোমাদের। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 2। হোমওয়ার্ক নাম্বার 2, ঠিক আছে? পারবা? পারবা সবাই? চেষ্টা করবা, চেষ্টা করবা। না পারলে তো আমি আছি, না পারলে তো আমি আছি, ঠিক আছে? জাস্ট কিছুই না, এইটুকু এরিয়া ক্যালকুলেট করবা, খুবই সহজ। এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ট্রাপিজিয়াম, এখানে আরেকটা ট্রাপিজিয়াম। সো জাস্ট একটা ক্ষেত্রফলটা বের করবা, 3টা ক্ষেত্রফল বের করে যোগ করে দিবা, তাইলে তোমাদের হয়ে যাবে। এখন পরের ম্যাথ। এই জায়গাতে একটা সমস্যা আছে। এই জায়গাতে তোমাকে বললাম কৃতকাজ কত। খুব সহজে দেখা মাত্র অনেকে উত্তর করে ফেলবা যে এই জায়গাতে কৃতকাজ হচ্ছে এইটুকুর এরিয়া এবং এইটুকুর এরিয়ার যোগফল। তার মানে 15 ইন্টু 1 বা 15 ইন্টু 2, 15 দুগুণে 30 মাইনাস 1 ইন্টু -5 মানে 25 জুল, মানে 25 জুল কাজ অনেকে বলে দিবা। বাট এটা কিন্তু হবে না। কেন? কারণ টি আছে এখানে, কিন্তু সরণ না, এখানে কিন্তু টি। তার মানে এইটুকুর যে ক্ষেত্রফল, এটুকু তোমাকে কি দিবে? কৃতকাজ দিবে? কৃতকাজ দিবে না। কি দিবে বলো তো? ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত, তাই না? সো তুমি ক্ষেত্রফলটা বের করো, আগে ক্ষেত্রফলটা বের করো, বলের ঘাটটাই আগে বের করো, সমস্যা নেই, তারপর বাকি কিছু দেখতেছি। তো আমাদের এই জায়গাতে ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত এইটা পাবো আমি, কারণ এখানে আমরা এফটি এর গুণফল পাচ্ছি, বা এফটি গ্রাফের ক্ষেত্রফল ভরবেগের পরিবর্তন দেয়, এই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতেছি। সো এটা ক্ষেত্রফলটা বের করো তুমি, কত আসতেছে বলো তো? এখানে প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 15, তার মানে 15 ইন্টু 2 মাইনাস এখানে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5 এবং প্রস্থ হচ্ছে 1, তার মানে 5 ইন্টু 1। সো আলটিমেটলি তোমার এখানে কত বলতো? 25। এটা কি বলতো? ভরবেগ না? তার মানে এককটা কি বলতো? কেজি মিটার পার সেকেন্ড। এটা তোমার ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এটা তোমার কি? ভরবেগের পরিবর্তন বা ডেল পি। বলো এতটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো সবাই? বলো তো, ক্লিয়ার? ভরবেগের পরিবর্তন পাইছো, যেটা আমরা চাচ্ছিলাম, বাট আমরা তো চাচ্ছিল কৃতকাজ। এখন এটা দুইটা ওয়েতে করা যায়, মেথড 1 এবং মেথড 2, দুইটা মেথডই তোমাদের দেখাচ্ছি। 2 নাম্বার মেথডটা আমার বেশি ফেভারিট। সো 1 নাম্বার মেথড, তোমার কাছে আদি বেগ দেয়া, ভর দেয়া, তাহলে তুমি শেষ বেগ বের করতে পারবে না। এটা একদম গতিবিদ্যার ম্যাথ হয়ে গেছে এখন। দেখো, তুমি জানো ভরবেগের পরিবর্তন এত, ভরবেগের পরিবর্তন মানে কি? এমভি মাইনাস এমইউ, এটাই ইকুয়ালস টু 25, তাই না? এটাই তো ভরবেগের পরিবর্তন, তাই না? এটা মানেই তো ভরবেগের পরিবর্তন, এটাই তুমি বের করছো। সো আদি বেগটা যেহেতু 0, এমইউ 0, আদি ভরবেগ 0, তার মানে শেষ ভরবেগ কত বলো তো? শেষ ভরবেগ তুমি পেয়ে গেছো 25। শেষ ভরবেগ তুমি পেয়ে গেছো 25। আদিতে তোমার ভরবেগ কত ছিল? 0, কারণ আদি বেগটা 0 দেয়া আছে, ওই যে দেখো আদি বেগটা 0, ওই যে দেখো ভরটাও দেয়া আছে 5 কেজি। তাহলে এখান থেকে শেষ বেগ তুমি বের করে ফেলতে পারবা 5 মিটার পার সেকেন্ড, তাই না? শেষ বেগ তুমি বের করে ফেলতে পারবা। এখন আমাদের এই জায়গাতে ওই যে কাজ শক্তি ক্ষমতার একটা আমাদের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেটাকে বলা হয় আমাদের কাজ শক্তি উপপাদ্য। অর্থাৎ আমরা যতটুকু কাজ করি ততটুকু তার মধ্যে গতিশক্তির পরিবর্তন ঘটায়। এটা যদিও আমরা পরবর্তী ক্লাসে ইন ডিটেলস পড়বো, এখন আপাতত আমরা অ্যাপ্লাই করতেছি। মানে এটা কি বলতে চায়, এটার মিনিংটা কি, এটা আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো করে পড়বো, ঠিক আছে? এটা কি বলতে চায় বা এটা কেমনে লিখছি, যে আমরা যতটুকু কাজ করি এটা শুধু গতিশক্তির পরিবর্তন ঘটায়, এটা আমরা দ্বিতীয় ক্লাসে পড়বো। আজকে জাস্ট অ্যাপ্লাই করতেছি আমরা, ঠিক আছে? সো এখান থেকে তুমি কি বলতে পারবা যে আমাদের কাজ সমান কি? গতিশক্তির পরিবর্তন। তার মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। যেহেতু আদিবেগ 0 বাদ, তাই না? আদিবেগ 0 মানে এই জিনিসটা বাদ, আদি শক্তি নাই। তার মানে এখান থেকে তুমি কৃতকাজ বের করো, হাফ ইন্টু এম কত? এম হচ্ছে 5 কেজি, ভি কত? ভি হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার, 25 ইন্টু 5 হয়ে যাচ্ছে 125। 125কে 2 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো? 125কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 125কে 2 দিয়ে ভাগ করলে আসে 62.5। বুঝছো? বুঝতে পারছো সবাই? বলো তো ক্লিয়ার কিনা? সবাই একটা করে সি লিখো। আমরা এটার ক্ষেত্রফলটা পাই হচ্ছে ভরবেগের পরিবর্তন, নট কৃতকাজ। এফটি গ্রাফের ক্ষেত্রফল ভরবেগের পরিবর্তন দেয়, কৃতকাজ দেয় না। আমাদের একটু খেলাধুলা করে কৃতকাজ বের করতে হয়। বলো বুঝছো কিনা? বলো বলো সবাই, বলো সবাই বুঝছো কিনা? বলো সবাই বুঝছো কিনা? বলো, একটু ক্যালকুলেট করে দেখি ঠিকঠাক লিখছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই লিখছি। ওকে, ঠিক আছে। এখন এটার মেথড 1 গেল একটা। এখন মেথড 2টা আরো মজার।
যদি এখানে আদিবেগ দেওয়া না থাকতো, আদিবেগ দেওয়া যদি না থাকতো, তাহলে কিন্তু তুমি ম্যাথটা মেথড 1-এ করতে পারতা না, তাই না? কারণ এখানে তুমি তখন কি বসাইতা, এখানে তুমি তখন কি বসাইতা, তখন তুমি কিন্তু মেথড 1-এ করতে পারতা না, তাই না? মেথড 1-এ করতে পারতা না। সো মেথড 2-এ আমরা আসলে খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট অ্যাপ্লাই করবো। আমরা খুব সহজ একটা জিনিস জানি যে আসলে গতিশক্তি সমান কি বলতো, p²/2sm। তার মানে গতিশক্তি বা শক্তি এর সাথে ভরবেগের একটা সম্পর্ক জানি। সো এখান থেকে আমরা বলতে পারবো যে গতিশক্তির পরিবর্তন এটা ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তনের স্কয়ার ডিভাইডেড বাই 2m। সো ভরবেগের পরিবর্তন আমরা পাইছিলাম 25, যেটা এই গ্রাফ থেকে পাইছি 25²/2m। এটা তোমাকে দিবে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন সেটা কত দিবে বলো তো? ঠিক এটার মতোই 62.5 দিবে। আর কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি যে গতিশক্তির পরিবর্তন যেটা, এটাই আমাদের কৃত কাজ। তার মানে আমরা যতটুকু কাজ করি সেটা তার গতিশক্তির পরিবর্তন ঘটায়। সো দুইটা জিনিস আসলে খুবই মজার। ওকে, সো আমি আরেকবার একটু রিক্যাপ করি। দেখো খুবই মজার জিনিসটা যে তোমার এফটি গ্রাফের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটুকু আগের মতোই তোমাকে এখন আর কৃত কাজ দেয় না, তোমাকে দেয় ভরবেগের পরিবর্তন। ওকে, এফটি গ্রাফের ক্ষেত্রফল তোমাকে দেয় ভরবেগের পরিবর্তন। তো তুমি ভরবেগের পরিবর্তনটা পাইলা, বাট তোমাকে তো কাজ বের করতে হবে, তাই না? এখন তুমি নর্মাল প্রসিডিউরে বের করতে পারো যে ভরবেগের পরিবর্তন মানে কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটাই ভরবেগের পরিবর্তন, যেটা তুমি অলরেডি বের করছো। এখন এখানে mu 0 কারণ আদিবেগ 0। এখান থেকে শেষ বেগটা বের করে ফেলতে পারবা যেহেতু ভর দেওয়া আছে। শেষ বেগ বের করলে তুমি এখন কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমার এখানে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, এখান থেকে আদি গতিশক্তি তো 0 কারণ u 0, এখান থেকে তুমি তোমার কাজের ভ্যালুটা বের করে ফেলতে পারবা। মেথড 2-এ তুমি যেহেতু ভরবেগের পরিবর্তনটা জানো, E সমান p²/2sm, এটা আমরা পরবর্তী ক্লাসে প্রমাণ করেও দেখব। সো এখানে ডেল ই ইকুয়ালস টু মানে গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু হবে ভরবেগের পরিবর্তনের স্কয়ার ডিভাইড বাই 2sm। সো এটা দিয়েও করতে পারবা। ঠিক আছে, বলো 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 সবাই ক্লিয়ার কিনা? তাইলে আমরা একটু সামনে আগাবো। ওকে, তাইলে আমরা একটু সামনে আগাবো, বলো ক্লিয়ার সবাই? এই আজকে ছুটি কি বলতেছে, আমার পড়া শুরুই করলাম না, আমরা কিছু পড়লামই না। হ্যাঁ, আমরা কিছু পড়লামই না, কি বলো ছুটি? হ্যাঁ, কি বলো এত তাড়াতাড়ি ছুটি দিলে হবে? ফিজিক্স ক্লাস, আইসিটি ক্লাসেরও ছুটি দিয়ে দিতাম 2 ঘন্টায়। ফিজিক্স ক্লাস এত তাড়াতাড়ি, অন্য ক্লাসে দিকে 5 ঘন্টা, কি রে ভাই, রাতে 1টার সময় দিয়ে ক্লাস চলে, আর আজকে কাছে মাত্র বাজে 10টা, আমার বলে ছুটি দেন, কই যাবো বলো? আচ্ছা ঠিক আছে, দেখো এইটা বুঝো নাই, এটা না বুঝলে সমস্যা নেই, এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। আজকের ক্লাসে মাইনা নাও যে গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু আমাদের কৃত কাজ, মাইনা নাও, ঠিক আছে, মাইনা নাও। ওকে, সো এখন আমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এই জিনিসগুলো দেখবো। এখান থেকে আসলে খুব বেশি এমসিকিউ আসে, অনেক বেশি এমসিকিউ আসে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা, ঠিক আছে? এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। দেখো এই জায়গাতে মনে করো তোমার একটা বস্তু আছে, এটা মনে করো তোমার একটা বস্তু। ওকে, এই বস্তুর উপর তুমি হচ্ছে একটা কৃত কাজ করতেছো, মানে বল প্রয়োগ করে কাজ ঘটাচ্ছ। ওকে, সো এই জায়গাতে মনে করো আমি হচ্ছে 2টা পজিশন নিলাম, 3টা টাইপ নিচ্ছি মনে করো। সো আমি এই জায়গাতে বল প্রয়োগ করতেছি, লেটস সে আমি বল প্রয়োগ করছি এই দিকে বা সরণ করতেছে এই দিকে, কিন্তু আমি বল প্রয়োগ করছি মনে করো এই দিকে, ঠিক আছে? আরেকটা কেসে আমি বল প্রয়োগ করলাম, সরণ ঘটলো এই দিকে, আমি বল প্রয়োগ করলাম মনে করো এই দিকে, ঠিক আছে? আরেকটা কেসে মনে করো আমি বল প্রয়োগ করলাম উপরের দিকে, সরণ ঘটলো সামনের দিকে, ঠিক আছে? একদম 90 ডিগ্রি কোণ। এখন এটা জাস্ট ভিজুয়ালিও করা যায়, এটা চাইলে মনে মনেও করা যায়, এটা চাইলে ফিল করে অনুধাবন করা যায়। প্রথমে ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখি। ম্যাথমেটিক্যালি দেখো, এখানে আমরা কৃতকাজ সমান জানি এফ ডট এস, তাই না? বা এফ এস কস থিটা। এই কস থিটার মান কতর মধ্যে থাকলে এটা ধনাত্মক বলো তো? প্রথম কোয়াড্রেন্টে থাকলে সেটা ধনাত্মক, অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে থাকলে সেটা ধনাত্মক। তার মানে আমাদের এই থিটাটা মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণটা, এই কোণটা যদি আমাদের 0 থেকে বড় হয় এবং 90 থেকে ছোট হয়, তখন আমি আমার যে কৃত কাজটা সেটাকে বলতে পারবো হচ্ছে ধনাত্মক কাজ। কারণ কি, এই অ্যাঙ্গেলটা তুমি কস থিটার ভিতরে বসাও, মানটা ধনাত্মক আসবে। তুমি যদি ফিল করে জিনিসটা করতে চাও, যখন থিটার মানটা 0 থেকে 90, তখন কিন্তু উপাংশগুলা কিন্তু বল এবং সরণের দিকে একটা উপাংশ থাকে। দেখো এই বলের একটা উপাংশ এস এর দিকে পাবা, তার মানে একই দিকে তারা কাজ করবে, এই জিনিসটা সত্য,
তার মানে তখন কৃত কাজটা পজিটিভ হবে। বাট এই কেসে যখন তোমার থিটার ভ্যালুটা 90 থেকে বড়, এখন তোমার দেখো তো কৃত কাজটার মান কি আসে, এফএস কস থিটা। এই থিটার মানটা 90 থেকে এখন বড়, 90 থেকে বড় হইলে এখন কৃত কাজটা কি আসবে বলো তো, নেগেটিভ আসবে। এই জায়গাতে পজিটিভ আসবে, এই জায়গাতে আসবে নেগেটিভ, বিকজ থিটার ভ্যালুটা 90 থেকে বেশি হলে কস থিটার মান নেগেটিভ হয়ে যায়। সো থিটার মানটা যখন 90 থেকে বড়, 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, তখন তোমার কৃত কাজটা হয় হচ্ছে তোমার নেগেটিভ। এখন কেউ একজন কি বলতে পারবা যে আমি 90-র মধ্যে কেন ইকুয়াল সাইনটা দেই নাই? কারণ 90 হইলে একটা স্পেশাল কেস হয়, cos 90-র ভ্যালু 0। তার মানে যখন থিটার ভ্যালুটা 90, তখন একটা স্পেশাল কেস হয়, সেটা হচ্ছে কৃত কাজটা 0 হয়ে যায়। ওকে, তার মানে বল এবং সরণ পরস্পর লম্ব দিকে থাকলে যতই সরণ ঘটাও কৃত কাজ কিন্তু 0, যতই সরণ ঘটাও কৃত কাজ কিন্তু 0। তার মানে থিটার ভ্যালুটা যদি সূক্ষ্মকোণ থাকে, এটা কিন্তু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ থাকলে কৃত কাজ ধনাত্মক, স্থূলকোণ থাকলে কৃত কাজ ঋণাত্মক। আর যদি 90 থাকে তাহলে কৃত কাজ 0। তার মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 হলে কৃত কাজ 0। এই জিনিসটা থেকে অনেক অনুধাবন প্রশ্নও আসে। মনে করো তুমি হচ্ছে একটা বস্তুকে হাতে করে ঘোরাচ্ছ, কি করতেছো, হাতে করে ঘোরাচ্ছ। ছোটবেলায় অনেকে এই জিনিসগুলো করে, মনে করো হাত দিয়ে একটা দড়ি দিয়ে ঘোরাচ্ছ একটা বস্তুকে। তুমি যতই ঘুরাও, মনে করো এখানে তুমি দাঁড়ায় আছো, তুমি যতই বস্তুটাকে ঘোরাও, দেখো বস্তুটার কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকে, তাই না, সবসময় কেন্দ্রের দিকে। কিন্তু তার যে সরণ কিন্তু এটার স্পর্শক বরাবর। তার মানে একটা বৃত্তের স্পর্শক এবং রেডিয়াস বা ব্যাসার্ধ তাদের মধ্যবর্তী কোণ কত, 90। বৃত্ত ক্লাসে পড়ছো, তাই না? তার মানে এখানে স্পর্শক এবং এই কেন্দ্রমুখী বল তাদের মধ্যবর্তী কোণ কত, সবসময় 90। তাইলে আমরা কি বলতে পারবো যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা কত বলতো, 0। কারণটা কি? এখানে কি কেন্দ্রমুখী বলের মান 0? না। সরণের মান কি 0? না। এখানে যে জিনিসটা 0 সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের cos থিটার মানটা। মধ্যবর্তী কোণ 90 হওয়ার কারণে এই জায়গাতে তোমার কৃত কাজটা 0 হয়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। মনে করো আমরা পৃথিবীর চারপাশে, মানে সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরতেছে, এটার একটা ভিজুয়ালাইজ করলাম তোমাদের এই জায়গাতে। মনে করো এটা সূর্য, ঠিক আছে, এটা মনে করো সূর্য, এর চারপাশে যে পৃথিবী ঘুরতেছে এটা মনে করো পৃথিবী। আমি তোমাকে বললাম যে এই পৃথিবীটা এখান থেকে এখানে যাইতে কৃত কাজ কত, বা কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হবে। দেখো অনেকে আমরা এইটা মনে করি, একটা মিসকনসেপশন আমরা ফলো করি, সেটা হচ্ছে যে পুরাটা ঘুরে আসলে যেহেতু সরণ 0, মানে যেই পয়েন্ট থেকে স্টার্ট করছি পুরাটা ঘুরে আসলে যেহেতু সরণ 0, তার মানে কৃত কাজ 0। বাট ব্যাপারটা তা না। আমি যদি বলি যে এ থেকে বিতে গেলাম, এই এ থেকে বিতে গেলাম, এখন কৃত কাজ কত বলতো, 0 নাকি কিছু একটা আসবে? 0 নাকি কিছু একটা আসবে বলতো? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, এ থেকে বিতে গেলাম, এটা কি 0 হবে নাকি কিছু একটা আসবে? কিছু একটা আসবে নাকি 0 হবে বলতো? আমি কিন্তু পুরাটা ঘুরি নাই, পুরাটা ঘুরলে সরণ 0 হইতো, পুরাটা ঘুরলে সরণ 0 হইতো, কৃত কাজও 0 হইতো। এখন এখান থেকে বিতে নিলে কৃত কাছে কিছু আসবে নাকি 0 আসবে? এই তো, যেহেতু 0 বলতে তোমরা খুবই স্মার্ট এন্ড খুব সুন্দর করে বুঝতেছো যে এখানে সরণ যতটুকুই হোক ডাজন্ট ম্যাটার, কিন্তু সরণের সাথে তো আমাদের বলের ডিরেকশনটা অলওয়েজ লম্ব। যেহেতু লম্ব, কৃত কাজ সবসময় এটা 0। তার মানে এ থেকে বিতে নিলেও আমাদের কৃত কাজটা এই জায়গাতে 0ই হবে। কেন? বিকজ অফ আমাদের থিটাটা এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ডান ডান ডান। বুঝলাম না ওখের উচ্চারণ এরকম হইল কা, আমি তো জীবন এরকম ভাবে বলি না। ঠিক আছে, এখন কয়েকটা অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে আসে। জাস্ট একটু সুন্দর করে দেখবা যে কানের মধ্যে চোখ অফ করলে কানের মধ্যে শুনতে পাচ্ছ। প্রথম কথা, ঋণাত্মক কাজ কাকে বলে? এটা কি আমার বলে দেওয়া লাগবে? যখন কোনো কৃত কাজে বল এবং সরণ এর কোনো একটা উপাংশ পরস্পর বিপরীত দিকে থাকে, তখন কৃত কাজের মানটা আমরা পাই ঋণাত্মক। বা তুমি যদি ম্যাথমেটিক্যালি বলতে চাও যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি স্থূল কোণ হয়, তখন যে আমরা কৃত কাজটা পাই সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। যেভাবে ইচ্ছা তুমি বলতে পারো যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি স্থূল কোণ হয়, তখন যে কৃত কাজ পাই তাকে বলা হয় ঋণাত্মক কাজ। এভাবেও তুমি বলতে পারো। অথবা তুমি বলতে পারো যদি বল অথবা সরণের কোনো একটা উপাংশ একজন আর একজনের বিপরীত দিকে হয়, তখন কৃত কাজের মানটা হয় ঋণাত্মক। তার মানে চোখ অফ করলে দুইটা ডেফিনেশন বলতে পারবা না। একটা ডেফিনেশন, যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ স্থূল কোণ হয় তখন কৃত কাজটা ঋণাত্মক। অথবা এভাবে বলতে পারো, যদি বল অথবা সরণ
এর কোনো একটা উপাংশ একজনের একজনের বিপরীত দিকে হয়, তখন কৃতকাজটা ঋণাত্মক। ফর্মাল ডেফিনেশন এখানে লেখা আছে, আশা করি খুব সুন্দর করে তোমাদের মনের মধ্যে গেঁথে গেছে ডেফিনেশনটা। বলো পারবা না? পারবা না বলো তো? ডেফিনেশনটা মনের মধ্যে গেঁথে গেছে না? তার মানে বল প্রয়োগের ফলে যদি বল প্রয়োগের বিন্দু থেকে ক্রিয়ার বিপরীত দিকে সরে যায়, অর্থাৎ মানে তুমি জাস্ট এই জিনিসটাই বলবা যে বল এবং সরণের কোনো একটা উপাংশ একজন একজনের বিপরীত দিকে, এই বিপরীত কথাটা বলতে পারলেই তোমার এই জায়গাতে 1 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? অথবা স্থূলকোণ দিয়েও বলতে পারো। ডেফিনেশন ক্লিয়ার? পরন্ত বস্তুর উপর অভিকর্ষ বলের প্রয়োগে কৃত কাজ। দেখো দেখো এই জায়গাতে কৃতকাজের ধনাত্মক, এটা তোমাকে প্রমাণ করতে হবে। মনে করো একটা বস্তু পরন্ত বস্তু পড়তেছে নিচে, নিচে পড়তেছে, ঠিক আছে? একটা বস্তু নিচে পড়তেছে, একটা বস্তু নিচে পড়তেছে, একটা বস্তু নিচে পড়তেছে। নিচে পড়লে তার নিচের দিকে অভিকর্ষ বল কত? অভিকর্ষ বল কত বলো তো? mg। অভিকর্ষ বল কত বলো তো? mg। বস্তুটা সরণ কোন দিকে করতেছে? একই দিকে, এইদিকে সরণ করতেছে, তাই না? তার মানে তার সরণ আর বল দুইটা একই দিকে কাজ করতেছে, তার মানে কৃত কাজ তো অবশ্যই ধনাত্মক হবে। এটার ব্যাখ্যা তুমি অনেকভাবে দিতে পারবা। প্রথম কথা, এই ফিগারটা আঁকবা, যেহেতু এটা অনুধাবনমূলক প্রশ্ন, চিত্রটা আঁকবা, তারপর ব্যাখ্যা করবা। 2 এ 2 দিতে বাধ্য। প্রথমে চিত্রটা আঁকবা, তারপর তুমি লিখবা এখানে বল এবং সরণ তারা একই দিকে কাজ করতেছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ এই জায়গাতে 0 অথবা সূক্ষ্ম কোণ। যেহেতু মধ্যবর্তী কোণ 90 থেকে ছোট, তার মানে অবশ্যই এই জায়গাতে f.s বা fs cos θ এর মানটা ধনাত্মক। তো খুব সুন্দর করে বুঝায় জিনিসটা লিখবা, চিত্রটা আঁকবা, এইটা দেখানোর জন্য যে তারা একই দিকে কাজ করতেছে। এইটুকু যদি তুমি আইকা লিখতে পারো, একদম 2 2 পাবা, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব, পারবা আশা করি। এখানে ফর্মালি লেখা আছে, ঠিক আছে? ফর্মালি লেখা আছে কাজ শূন্য হতে পারে। কখন কখন কাজ শূন্য হতে পারে, বা অনুধাবন এরকম আসে যে কখন কাজ শূন্য হয়, শর্তগুলা লেখো। কাজ শূন্য হয় কখন বলো তো? কাজ শূন্য হয়, কাজ সমান আমরা কি জানি? fs cos θ, তাই না? fs cos θ এটাই সমান কাজ। তুমি প্রথমে লিখবা যে কাজ বলতে আমরা বুঝি fs cos θ, মানে w = fs cos θ। তারপর রিজনগুলা বলবা। রিজন নাম্বার 1, যদি বল শূন্য হয় তাহলেও কৃতকাজ শূন্য হয়, কারণ এখানে শূন্য বসালে শূন্য হয়ে যাবে। যদি সরণ শূন্য হয় তাইলেও কৃতকাজ কি হয় বলতো? শূন্য হইতে পারে। রিজন নাম্বার 2। 3 নাম্বার রিজন, যদি বল এবং সরণ পরস্পর লম্ব হয় তবেও কি হবে বলতো? কৃতকাজটা শূন্য হবে। রাইট? একদম বাচ্চাদের জিনিস। তো তুমি খুব সুন্দর করে এটা অ্যাপ্লাই করতে পারবা। আরো বেস্ট হয় যদি এইটার সাথে এটার চিত্র একটা এঁকে দাও, কারণ তুমি পারো জিনিস সুন্দর করে সাজায় রাখলে তো সমস্যা নেই। ক নাম্বারে মানে যেগুলো বর্ণনামূলক প্রশ্ন, এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা সাজায় লিখতে চাই না, ঠিক আছে? কারণ এখন তো তোমরা পারো, এই কারণে তোমরা সাজায় লিখতে চাও না। ভবিষ্যতে যখন তোমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে উঠবা বা তুমি যখন বড় হবা, তখন প্রশ্নের মধ্যে দেখবা তোমার পারার মতো কিছু নাই, ঠিক আছে? প্রশ্নের মধ্যে দেখবা মানে মাঝে মধ্যে বইয়ের টার্ম ফাইনাল এরকম প্রশ্ন আসে যে প্রশ্নের মধ্যে পারার মতো কিছু নাই। এখন 3 ঘন্টা তো বসে থাকা যাবে না, কিছু তো একটা করা লাগবে। যা পারি, মনে করো চাইছে গুরু রচনা, মানে যেমনে পারি, মনে করো জার্নি বাই বাস চাইছে, জার্নি বাই বোট জানি, মানে উল্টায় পাল্টায় যত কিছু জানি সবটা জাস্ট খাতার মধ্যে লেখা আসি। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যা জানো সবটা লেখা আসতে তো দোষ নাই, পরীক্ষা হলে তো সময় আছে, তাই না? সময় তো আর তোমার ওইখানে কেউ বাইরাচ্ছে না। বাট কিছু আইলসা মানুষ আছে, তারা কি করে? পাইরাও লিখতে চায় না, মানে কষ্ট লাগে পরীক্ষা হলে লিখতে। অনেক মানুষ আছে এরকম, এটা তুমি বিশ্বাস করবা না করবা মানে আমি জানি না, বাট পাইরাও লিখতে চায় না। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য, এই যে একটু আগে আমরা ব্যাখ্যা করে আসলাম, সেম জিনিসটা এখানে ব্যাখ্যা করবা। কেন শূন্য হয় বলতো? প্রথমে একটা ফিগার আঁকবা, এই যে এই চিত্রটা অবশ্যই আঁকবা, এই যে এই চিত্রগুলো অবশ্যই আঁকবা, এই চিত্রটা অবশ্যই আঁকবা, বা এই চিত্রটা অবশ্যই আঁকবা। তারপর তুমি বলবে এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90, 90 হলে কৃতকাজ 0, ঠিক আছে? সো খুব সুন্দর করে তুমি এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। বলো তো এই ক নাম্বারটা ব্যাখ্যা করতে পারলে মানে আমার থেকে ভালো তুমি ব্যাখ্যা করতে পারবা। এখন এই জিনিসটা তুমি, তোমার উপর আমার বিশ্বাস আছে, ঠিক আছে? আবার এখানে দেখো একটা সরল দোলকের ববকে টেনে ছেড়ে দিলে এর টান বল দ্বারা কৃতকাজ শূন্য হয়, এটা ব্যাখ্যা করো। এটা আসলে খুবই সহজ। দেখো এখানে ওই যে 90 ডিগ্রির খেলা, 90 ডিগ্রির খেলা, এখানে মনে করো একটা সরল দোলকের বব, এটাকে একটু টান দিয়ে ছেড়ে দিলাম। দেখো টান দিয়ে ছেড়ে দিলে কি হয় ব্যাপারটা? এর টান বলতো সবসময় এইদিকে, বাট সরণ হয় কিন্তু সবসময় স্পর্শক বরাবর। তার মানে এই কেসেও তাদের মধ্যবর্তী কোণ কত বলতো? 90 ডিগ্রি। আর যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেই তো আমাদের কৃতকাজটা 0। ফিগারটা একে সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করবা যে কেন 90 ডিগ্রি হলে 0 হয়। fs cos θ, cos এর ভ্যালু 90 বসালে কৃতকাজের মান 0। জাস্ট এইভাবে সুন্দর করে লিখতে পারলেই তোমার ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে? মানে আমি জাস্ট কোর জিনিসটা লিখে দিচ্ছি, যেটা তুমি লেখ বাই,
এই জিনিসগুলো অবশ্যই থাকা লাগবে। তারপর বাংলা কথা, তুমি বাংলা ক্লাসে শিখছো বাংলা কথা কিভাবে লিখতে হয়। তারপর এটা কোনো বস্তুকে দড়ির এক প্রান্তে ভেবে আনুভূমিক তলে ঘোরালে দড়ির টান বল বরাবর কৃতকাজ শূন্য। কারণ কি, টান বল কেন্দ্রের দিকে কাজ করে, আর সরণ সবসময় স্পর্শক বরাবর, মধ্যবর্তী কোণ 90, 90 হলে কৃতকাজ 0। মানে একই ব্যাখ্যা সবগুলা, একটা ব্যাখ্যা শিখবা সবগুলো আমাদের সেম, কপি পেস্ট, ঠিক আছে। তারপর এটা একজন রোলার চালক, এটা খুবই বেসিক ম্যাথ, আমার আগে তোমরা করে দাও, কয়েকটা বেসিক টাইপের এমসিকিউ দেখি এখন কার উত্তর কত আগে হয়, ঠিক আছে। বোর্ডে আসা কিছু এমসিকিউ দেখবো, যার আগে যে উত্তর করতে পারো উত্তর করবা কমেন্ট বক্সে, ঠিক আছে। কারণ আমার থেকে এই এমসিকিউগুলোর উত্তর তোমরা অনেক বেশি ভালো জানো। আমি আবার বলছি, যতটুকু পড়াইলাম এই যে এই টপিকগুলা, এগুলা থেকে বোর্ডে এমসিকিউ অনেক বেশি আসে। সো এই এমসিকিউগুলোর উত্তর আমার থেকে তোমরা এখন আরো বেশি ভালো জানবা। দেখো এটার উত্তর, এটা একটা ম্যাথ, গাণিতিক ম্যাথ। একটা রোলার চালক আনুভূমিকের সাথে 35 কোণে 20 নিউটন বল দ্বারা রোলার টেনে নিয়ে যাচ্ছে। ওকে, সো মনে করো একটা রোলার আছে, এটা মনে করো রোলার। ওকে, এটা মনে করো তোমার রোলার, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে বলো তো? 45 ডিগ্রি কোণে বল প্রয়োগ করতেছে। বল যে প্রয়োগ করতেছে 45 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করছে। কতটুকু টাইনা নিছে বলো তো? 75 মিটার। কতটুকু টাইনা নিছে? 75 মিটার। কত ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি কোণে। তোমাকে বলছে কৃত কাজ, তার মানে ডাবল ইকুয়ালস আমরা জানি এফএস, তাদের মধ্যবর্তী কোণের কস। মধ্যবর্তী কোণ কত? 45। এফ এর মান কত? 20। এস এর মান কত? 75। বাচ্চাদের ম্যাথ, 20 × 75 × cos 45, ঠিক আছে। সো এখান থেকে তোমার ভ্যালু বের হয়ে আসবে, ঠিক আছে। এই তো পেয়ে গেছো 1060.66। তোমরা আমার থেকে আরো বেশি ভালো জানো, 1060.66, ঠিক আছে। ওকে, উত্তর করো, আমার আগে উত্তর করো। যশোর বোর্ড 2023, নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পূর্ণ হবে? নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পূর্ণ হবে, মানে কোনটির মান শূন্য হলেও কাজ শূন্য হবে না? প্রশ্নটা হচ্ছে এরকম। দেখো তো, সরণ শূন্য হলে কি কাজ শূন্য হবে? হ্যাঁ, সরণ শূন্য হলেই কাজ শূন্য হয়ে যাবে। বল শূন্য হলে কি কাজ শূন্য হবে? হ্যাঁ, বল শূন্য হলে কাজ শূন্য হয়ে যাবে। কিন্তু সরণ ও বলের মধ্যবর্তী কোণ শূন্য, এটা হলেও কিন্তু কাজ শূন্য হবে না। কারণ তুমি জানো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এখানে এই থিটার মান বা তাদের মধ্যবর্তী কোণটা, এটা যদি শূন্য হয়, cos 0 ডিগ্রির মান কত? 1। তার মানে তোমার কৃত কাজটা কিন্তু শূন্য হচ্ছে না, ঠিক আছে। ওকে, ত্বরণ শূন্য হলে কিন্তু বল শূন্য হয়ে যায়, আলটিমেটলি তোমার কৃত কাজ শূন্য হয়ে যায়। তার মানে 3 নাম্বারটাই উত্তর। পরেরটা আমার আগে উত্তর করো। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, বস্তুর উপর কৃত কাজ কি হয়? ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয়? ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। তার মানে তোমার বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করে, উপাংশ একটা একটার উল্টা। বা কজ এর ভ্যালু 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি ভ্যালু -1, তার মানে ঋণাত্মক কাজ করবে। এই তো, ভেরি গুড। একজন লেখছে সি, ওরে তো বাসায় যায় পিটাইতে মন চাচ্ছে। এই প্রশ্নের উত্তর যে সি লেখছো, তোমার আসলে বাসায় যায় পিটাইতে মন চাচ্ছে। হয় তুমি দুষ্টামি করে লেখছো, নাহলে তুমি বাসায় যায় পিটানো খাবা। একজন লোক 40 কেজি ভরের একটা বোঝা নিয়ে 2 মিনিট দাঁড়ায় থাকলে তার কৃতকাজের মান কত? আমি এখানে একটা বস্তু নিয়ে দাঁড়ায় আছি, কৃতকাজের মান কত বলো তো? 0, কারণ এখানে সরণটা 0, সে জাস্ট দাঁড়ায় ছিল, তাই না? তার মানে তার সরণটা এখানে 0। আমরা একটা টার্ম পড়ছি যে বল শূন্য হইলেও কাজ 0, সরণ শূন্য হইলেও কাজ 0, অথবা তাদের মধ্যবর্তী কোণ 90 হইলেও কাজ 0। তার মানে এখানেও কাজ 0ই হবে, রাইট? ঠিক আছে, ভেরি গুড। তারপর এটা উত্তর করো। সিজিএস এককে কাজের একক কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর্জ, মনে রাখতে হবে। সিজিএস এককে কাজের একক হচ্ছে আর্জ। তার মানে 1 জুল সমান কত বার, যেটাও মনে রাখতে হবে 10⁻⁷। সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল সরণের মধ্যবর্তী কোণ কত? দেখো, আমাদের কাজ সমান জানি, আমার আগে উত্তর করো, এফ এস কস থিটা। এখন আমি যদি ডাব্লিউ এর ম্যাক্সিমাম মান চাই, এখানে এফ এর মান তো চেঞ্জ করতে পারবো না, এস এর মানও চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করার ওয়ে আছে তাদের মধ্যবর্তী কোণ, তাই না? এখন কস থিটার ম্যাক্সিমাম মান কত? কস থিটার ম্যাক্সিমাম মান 1, তার মানে কাজের ম্যাক্সিমাম মানও এফ ইন্টু এস। কস থিটার ম্যাক্সিমাম মান 1 হয় কখন বলো তো? কস থিটার ম্যাক্সিমাম মান 1 হয়, ম্যাক্সিমাম মান 1 হয় থিটার ভ্যালু কততে বলো তো? 0 ডিগ্রিতে। 0 ডিগ্রিতে কততে বলো তো? 0 ডিগ্রিতে। তার মানে 0 ডিগ্রি হলে তোমার কৃত কাজের মানটা কিন্তু সর্বোচ্চ, ঠিক আছে। পরেরটা করো উত্তর। বল একটু সরণ, খেয়াল রাখবা গুণ করার সময় আই জে কে কোন সিরিয়ালে দেয়া। তার মানে 2 × 2 মানে 2 -3, তারপর +5, 2 -3 +5, এটার উত্তর বলো কত হয়? উত্তর দেখতে পাচ্ছি বি। তোমাদের উত্তরটা আমি নিয়ে নিব। ওকে, তো তোমাদের উত্তরটা আমি নিয়ে নিচ্ছি। +1 জুল, আমি কিন্তু করি নাই,
তোমাদের উত্তর যেটা, তোমাদের উপর আমার অনেক ভরসা আছে। নিচের কোন শর্তের জন্য কৃতকাজ ধনাত্মক বলে বিবেচিত হবে বলো তো? সূক্ষ্ম কোণ হইলে কৃতকাজ ধনাত্মক। আচ্ছা, কৃতকাজ ধনাত্মক, সূক্ষ্ম কোণ হইলে কৃতকাজ ধনাত্মক মানে 90 থেকে ছোট হইতে হবে, 90 থেকে ছোট হইতে হবে, 90 থেকে ছোট হইতে হবে। তার মানে উত্তরটা কি বলতো? উত্তরটা হচ্ছে এ। অনেকে ভুলে এটা দিয়ে দিছ, এটা কিন্তু ধনাত্মক কাজের জন্য না, এটা এই শর্তটা হচ্ছে ঋণাত্মক কাজের জন্য। ধনাত্মক কাজের জন্য 90 থেকে ছোট হইতে হবে। ওকে, ঠিক আছে। এখানে একটু ভুল আছে অপশনে, যদিও এটা ইকুয়াল হবে আর কি, বাট সমস্যা নেই, এটা তুমি ইকুয়াল ছাড়াও দিতে পারো। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বলার সরণের মধ্যবর্তী কোণ বলতো 90 ডিগ্রি, তাই না? বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস পড়তেছি এতক্ষণ। নিচের কোন মানের জন্য দিনের ঋণাত্মক কাজ হবে বলতো? 90 থেকে বড়, 180 থেকে ছোট, এটার জন্য ঋণাত্মক কাজ। তার মানে এগুলো সব বাচ্চাদের জিনিস আর বেসিক জিনিস, তাই না? বাচ্চাদের জিনিস আর বেসিক জিনিস। তারপরে আর 3টা এমসিকিউ আছে, বলে দেই। বল ও সরণের মধ্যবর্তী মান কতর জন্য বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হবে? ধনাত্মক হবে সূক্ষ্ম কোণের জন্য, তার মানে 60 জন্য। রাইট, ডান। দেখো, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023। কাজের মান শূন্য হবে যদি সরণ না ঘটলে, মানে সরণ যদি শূন্য হয় তাইলেও কাজের মান শূন্য। হ্যাঁ, ঠিক। সাইন থিটার মান 1 হলে, সাইন থিটার মান 1 মানে থিটার মান 90 হইলেও কৃতকাজ 0 হয়, তার মানে এটাও ঠিক। বলের বিপরীতে সরণ হলে কৃতকাজ শূন্য হয় না, শূন্য হয় না, মাইনাস হয়, নেগেটিভ হয়। তার মানে শূন্য হবে 1 আর 3 এর জন্য, 1 আর 3 এর জন্য কৃতকাজ শূন্য। ওকে, ভেরি গুড, ভেরি গুড। পরেরটা, এখানে খুবই সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে? যশোর বোর্ড 2019। 5 কেজি ভর সম্পন্ন কোনো বস্তুর উপর এত বল প্রয়োগ করে বস্তুর অবস্থান R1 থেকে R2 তে নিয়ে যায়। ওকে, এত বল প্রয়োগ করে, দেখে এটা আমার আগে কে করতে পারে? R1 পয়েন্ট থেকে R2 পয়েন্টে নিয়ে গেছে। কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে? R1 থেকে R2, R1 থেকে R2। বলছে এখানে কৃতকাজের মান কত, এখানে কৃতকাজের মান কত? দেখো, প্রথম কথা, এখানে আমাদের সরণ ভেক্টর বলা নাই, সরণ ভেক্টরটাকে বের করতে হবে, তাই না? সরণ ভেক্টরটাকে বের করতে হবে। মনে আছে যে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে এ এবং বি, তুমি সরণ ভেক্টর কেমনে বের করতা? মনে আছে? সরণ ভেক্টর ছিল হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মনে আছে? পরেরটা মাইনাস আগেরটা, যে পয়েন্ট থেকে স্টার্ট করছে এটা পরে, যেখানে শেষে গেছে সেটা শেষে, সেটা শুরুতে, ঠিক আছে? লাস্টেরটা মাইনাস আগেরটা, এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। এখানে কত বলো তো? লাস্টেরটা 12, শুরু হচ্ছে 8-এ, তার মানে 12 থেকে 8 বিয়োগ করলে কত? 4i, 4i। তারপর 2 থেকে 7 বিয়োগ করলে কত আসবে? -5j। আমি ভুল করলে বইলো। 7 থেকে 3 বিয়োগ করলে উত্তর আসবে +10k। এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর, তাই না? এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর। সরণ ভেক্টর একবার পেয়ে গেছো, এখন তুমি জাস্ট গুণ করো, তাহলে তো হয়ে গেছে। সরণ ভেক্টরটা পেয়ে গেছো, এখন তুমি জাস্ট গুণ করো। 4 10 40, তার মানে তোমার কৃত কাজটা কত বলো তো? 4 10 40, 3 5 15, তারপর 10 2 20, ঠিক আছে? কত আসে বলো? 5 আসে, তাই না? 5 আসে। এখন সেম জিনিসটা ক্যালকুলেটর দিয়েও করতে পারতা, মনে মনে না করে, ঠিক আছে? কেমনে? যদিও বা এটা ধ্রুব বল, দেখো ধ্রুব বলকে কি আমরা পরিবর্তনশীল বল বলতে পারি? মানে এক সেন্সে বলতে পারি যে এটা একটা পরিবর্তনশীল বল, কিন্তু